রেকর্ড। সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি আকাশ বাংলা 71 পক্ষ থেকে। মুক্তিযুদ্ধের অঙ্গীকার নিয়েই আমাদের আকাশ বাংলা 71 এর কাজ আমরা শুরু করছি। আমরা এই 15ই আগস্টের শোকাবহ মাসে, রক্তের আখরে লেখা শোকাবহ আগস্ট মাসে আমরা টানা 1 মাস যাবৎ বঙ্গবন্ধুর হত্যা, 75-এর প্রতিরোধ এবং পূর্বাপরের উপর আমরা আলোচনা করেছি। আজকে আমাদের শেষ দিন। আমাদের অতিথিরা আজকে আমাদের সাথে আছেন। প্রিয় দর্শক, আপনারা জানেন যে 1975-এর 15ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ওনার পরিবারের প্রায় 18 জন ব্যক্তিকে সেদিন কালোরাত্রিতে নির্মমভাবে হত্যা করে। 15 আগস্ট বাঙালি জাতির যেমন দুঃখের, কষ্টের এবং বেদনাদায়ক মাস, তেমনি আপনারা দেখতে পারবেন বাংলাদেশের রাষ্ট্রপিতা বা রাষ্ট্রের জনক যাকে আমরা বলি, স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয় এই 15 আগস্ট রাত্রে। এই 15 আগস্ট রাত্রে হত্যা করা হয় এবং বাংলাদেশের ইতিহাসে বঙ্গবন্ধুর হত্যা একটা বড় কলঙ্কজনক অধ্যায়। একটা ঐতিহাসিক বিরাট বেইমানি করা হয়েছে বাঙালি জাতির এই জনককে হত্যা করে। 1975 সালে যখন এই কলঙ্কজনক ঘটনা ঘটে, তখন ওপারে কলকাতার লেখক অন্নদাস রায় তার বন্ধু কথা সাহিত্যিক মনোজ বসুকে ফোনে বলেছিলেন, আসুন আমরা দুজনে বসে একসাথে কাঁদি। তাদের কান্না পেয়েছিল আর বাংলাদেশের মানুষ স্তম্ভিত এবং হতবাক হয়ে কাঁদতে ভুলে গিয়েছিল। সাম্প্রতিক কালে শেখ হাসিনা বলেছিলেন, আসলে ঘরের শত্রু বিভীষণ, অনেক ধন্যবাদ। ঘরের ভিতর থেকে শত্রুতা না করলে বাইরের শত্রু কিন্তু সুযোগ পেত না। আমরা সবাই জানি একটি সৃষ্টি করা হয়েছিল বঙ্গবন্ধুর হত্যার। এই পরিকল্পনাটি দেশি বিদেশি ষড়যন্ত্র একসাথে সেদিন এই হত্যার সাথে যুক্ত ছিলেন। আপনারা সেই খবরটি সবাই জানেন। সেই জন্যই আজকে দাবি উঠেছে একটি কমিশনের ব্যাপারে। আমাদের অতিথিরা যারা আছেন তারা সবাই আজকের সেই বিষয়ে একটু আলোচনা করবেন এবং আজকের একটি দুঃখের খবরও আছে, আমরা সেইটি আপনাদেরকে জানাবো। আমাদের বন্ধুপ্রতিম ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি পরলোক গমন করেছেন করোনায় আক্রান্ত হয়ে, সে বিষয়ে আমরা শোক জানাবো। আমি সর্বপ্রথমেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ 15 আগস্টে নিহত যারা শহীদ হয়েছেন তাদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। জাতির জনকের প্রতি, বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিবের প্রতি, ছোট্ট সেই রাসেলের প্রতি এবং 1975-এর 15ই আগস্ট যারা বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদ করেছিলেন, যারা মেনে নিতে পারেন নাই, সেই সকল প্রতিরোধ যোদ্ধা, তখনকার ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন এবং বঙ্গবন্ধুকে যারা ভালোবাসতেন, যারা কবি সাহিত্যিক, যারা বেরিয়ে গিয়েছিলেন, অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন, কলম হাতে তুলে নিয়েছিলেন, সেই সকল প্রতিরোধ যোদ্ধারা যারা ওই সময়ের স্বৈর শাসকের দ্বারা নির্যাতিত, নিপীড়িত এবং হত্যায় শিকার হয়েছেন, তাদের প্রতিও, প্রতিরোধ যোদ্ধাদের প্রতিও আমরা বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। শুরু করতে যাচ্ছি আমাদের আজকের এই বঙ্গবন্ধুর হত্যা, 75-এর প্রতিরোধ এবং পূর্বাপর এবং তখনকার আওয়ামী লীগের ভূমিকা, তখনকার রাজনৈতিক দলের ভূমিকা, সবকিছু নিয়েই আমরা আজকে আলোচনা করব, মুক্ত আলোচনা করব। আজকে আমাদের শেষ পর্ব, এই রক্তের আখরে লেখা শোকাবহ আগস্টের শেষ দিন, শেষ করা। আজকে আমাদের সাথে যে অতিথিরা যুক্ত হয়েছেন আমি একে একে পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে যুক্ত আছেন জাতীয় সংসদের সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, আপনাকে স্বাগতম জানাচ্ছি। আমাদের সাথে যুক্ত আছেন দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক কবি সোহরাব হাসানকে স্বাগতম জানাচ্ছি। স্বাগতম জানাচ্ছি সমাজবিজ্ঞানী এবং অধ্যাপক ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অপরাধ বিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানী ডক্টর জিয়াউর রহমানকে আমরা স্বাগতম জানাচ্ছি। আমাদের সাথে যুক্ত হয়েছেন এক সময়ের
ছাত্র ইউনিয়ন তুখোড় ছাত্রনেতা, বর্তমানে উনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সম্পাদক মণ্ডলীর কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য, সাবেক ছাত্রনেতা রুহিন হোসেন প্রিন্সকে স্বাগতম জানাচ্ছি। আমাদের সাথে আরো যুক্ত হবেন বাংলাদেশের এক সময়ের প্রখ্যাত নাট্য অভিনেত্রী, নিউ ইয়র্ক থেকে যুক্ত হবেন লুৎফুন্নাহার লতা, এবং শহীদ পরিবারের সন্তান এবং নিউ ইয়র্কের ৭১ ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি ফাহিম রেজা নূর আমাদের সাথে যুক্ত হবেন। আপনাদের সকলকে আমি অভিবাদন জানাচ্ছি আজকে আমাদের আকাশ বাংলা 71-এর সাথে আপনারা যুক্ত হওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা প্রথমেই গভীর শোকের সাথে আমরা জানাবো যে আমাদের বাংলাদেশের অত্যন্ত প্রিয় বন্ধু, বঙ্গবন্ধুর সাথে যিনি সম্পৃক্ততা ছিল, বাংলাদেশে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে যার ভূমিকা ছিল, আমাদের সাথে যথেষ্ট আমাদের সহযোগিতা করেছেন, বর্তমান সরকারের সাথে যিনি সম্পর্ক ছিলেন, যাকে মাননীয় প্রধানমন্ত্রী কাকাবাবু বলে সম্বোধন করতেন, সেই প্রবীণ রাজনীতিবিদ প্রণব মুখার্জি আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন। আমরা তার মৃত্যুতে আকাশ বাংলা 71-এর পক্ষ থেকে আকাশ বাংলার পক্ষ থেকে আমরা ওনাকে গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আপনারা জানেন যে ১৯৭১ সালের আমাদের এই প্রণব মুখার্জি আমাদের যথেষ্ট সহযোগিতা করেছেন, বাংলাদেশের জনগণের একজন অকৃত্রিম বন্ধু ছিলেন। আমরা ওনাকে হারিয়ে আমরা সত্যি শোকাহত। আকাশ বাংলা 71-এর পক্ষ থেকে ওনার পরিবার পরিজনের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি এবং সহমর্মিতা জানাচ্ছি। বাংলাদেশের জনগণ আজীবন আমৃত্যু যতদিন বাংলাদেশ থাকবে প্রণব মুখার্জিকে স্মরণ করবে। আমরা প্রণব মুখার্জির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে আমাদের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছে এবং পুরো অনুষ্ঠানটি আমরা আমাদের এই ভারতীয় বন্ধু এই প্রণব মুখার্জিকে আমরা গভীর শ্রদ্ধার সাথে তার প্রতি উৎসর্গ করছি। পুরো অনুষ্ঠানটি শুরু করতে যাচ্ছি নাজমুল হক প্রধানকে দিয়ে। নাজমুল হক প্রধান ভাই, আজকে একটি শোকের দিন। আমাদের বন্ধু রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যু হয়েছেন। আমি জাস্ট সংক্ষেপে শুরু করবো, এরপর আমরা আমাদের মূল বিষয়ে চলে যাব। আমাদের নাজমুল হক প্রধান। অসংখ্য ধন্যবাদ সুনামে যারা এসছেন আলোচক বৃন্দ, আকাশ বাংলাকে ধন্যবাদ। আসলে আজকের দিনটা বাংলাদেশের জন্য সবার জন্যই এক বেদনাদায়ক কারণে, এমনিতে শোকের মাস, আমাদের জাতির জনক বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছিল, আজকে শেষ দিন। আবার আজকে এই দিনে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু বাংলা, আমি বলবো যে একমাত্র ভারতের বাঙালি রাষ্ট্রপতি সাবেক প্রণব মুখার্জি, যিনি আবার বাংলাদেশের জামাইও ছিলেন, আমাদের নড়ালের জামাই, উনি মৃত্যু শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই সন্ধ্যাবেলায়। আমি ওনার সম্পর্কে একটু কথা বলবো, যিনি মানে মাটি মানুষের রাজনীতি করতে যাকে বুঝায় উনি করতেন। কৈলাস সৈটারটি চিলড্রেন্স ফাউন্ডেশন সংগঠন আছে ভারতের, নোবেল লরিয়েট। ওনার দাওয়াতে আমি এমপি থাকা অবস্থায় দিল্লিতে গিয়েছিলাম, রাষ্ট্রপতি ভবনে ডিনার ছিল, পৃথিবীর বিভিন্ন 12টা দেশের সেই নোবেল লরিয়েটটা এসেছিলেন, 12 জন এসেছিলেন। আমাদের বাংলাদেশ থেকে আমি এবং বাপ্পি সংসদ যিনি মারা গেছেন, ওনাকে ওনারও আত্মার শ্রদ্ধা নিবেদন করছি, মহিলা সংসদ ছিলেন। আমরা দুজন গিয়েছিলাম সেই প্রোগ্রামে দিল্লিতে। রাষ্ট্রপতি ভবনে সমস্ত সেমিনারগুলি রাষ্ট্রপতি ভবনে হয়েছে, কিন্তু একদিন রাষ্ট্রপতির একটা ভোজ ছিল। আমি ভেবেছিলাম রাষ্ট্রপতি ব্যস্ত লোক, সেই ভোজে বোধহয় আসবেন না। উনি সেই ভোজে এলেন এবং উনি ঘুরে ঘুরে আমাদের খাওয়া দেখছিলেন না। বাংলাদেশ বলতেই আমি বাংলাদেশ বলতেই দাঁড়িয়ে গেলেন এবং আমাকে বাপ্পিকে উনি সহাস্য বদনে আমি বলবো যে আমাদেরকে আশীর্বাদ করলেন। আমার এই সিনটা মনে হচ্ছে যে ওনার বাংলাদেশের মানুষের প্রতি সবসময় একটা আশীর্বাদের ভাব ছিল। আজকে আসলে এরকম লোকের মৃত্যুতে বাংলাদেশ, এর আগে জ্যোতিবাবু ছিল, জ্যোতিবাবু বাংলাদেশের বিষয়ে মারাত্মক আন্তরিক ছিল, আপনারা জানেন, আমরা খুব শ্রদ্ধা নিবেদন করতে হয়। এবং প্রণব বাবুও বাংলাদেশ বিষয়ে মারাত্মক কি বলা যায় যে খুব কেয়ারি ছিলেন বাংলাদেশের বিষয়ে। উনি বাংলাদেশের শুধু রাজনীতিবিদ না, বাংলাদেশের লোক পেলেই উনি দিল্লিতে কথা বলতেন। আমি একবার, আমরা ছাত্র রাজনীতিতে, আমরা সেই সময় নাসিরুদ্দৌলা, আমি, অসীম, টিঙ্কু, আমরা গিয়েছিলাম দিল্লিতে একটা প্রোগ্রামে, আশিকের প্রোগ্রামে। রাজ্জাক ভাই, প্রয়াত রাজ্জাক ভাই চিঠি দিয়েছিলেন প্রণব বাবুরে, অসীম রে এবং টিঙ্কুরে চিঠি দিয়েছিলেন যে তোমরা দেখা করো প্রণব বাবুর সঙ্গে।
উনি তখন যোজনা কমিশনের চেয়ারম্যান। এবং অসীম আর টিঙ্কু যখন খেতে গেছে ওনার বাসার দাওয়াত, আমাদেরকে কেন নিয়ে যায় নাই, এই জন্য অসীম আর টিঙ্কু চার্জ করেছেন টিঙ্কুকে, তোমরা কেন আনলা না ওদেরকে, ওদের না কেউ চিঠি দেন, এখানে তোমরা আনলা না ওদেরকে, কেন নিয়ে আসলো না তোমরা। আমি এই বিষয়টা পরে টিঙ্কু অসীম আমাদেরকে সরি বললো যে আসলে আপনি নিয়ে ভালো হতো, দাদা বারবার করে বলছিল কেন আনলা না খাওয়া যায় তার বাসায়, তখন উনি যোজনা করেছেন। যাই হোক, আমি আজকে এরকম একটা লোকের মৃত্যুতে আসলে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার বাংলাদেশ জাতীয়দের পক্ষ থেকে, এবং আমি আসলে শ্রদ্ধা এবং ভালোবাসা আমি নিবেদন করছি। তার বিদায় আত্মার আল্লাহ শান্তি দেখ এই কামনা করেই আজকে এই পর্যন্ত শেষ ধন্যবাদ, করছি। ধন্যবাদ। কবি সোহরাব হাসান, এক ঝলকে জাস্ট একটু বলবেন প্রণবদার ব্যাপারে, প্লিজ। আনমিউট করুন, আনমিউট করুন। আপনার আপনার আনমিউট করুন, আপনার আনমিউট আনমিউট করুন একটু। হ্যালো। জি জি জি, সৌরভ ভাই বলুন বলুন। আচ্ছা, প্রণব মুখার্জির ব্যাপারে। প্রণব মুখার্জি ভারতের সাবেক রাষ্ট্রপতি, এর আগে মন্ত্রী ছিলেন, প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন, অর্থমন্ত্রী ছিলেন এবং বিভিন্ন দপ্তরে মন্ত্রী ছিলেন। 1971 সালে তার ভূমিকা, তার অবস্থান কিন্তু অতটা সুদৃঢ় ছিল না। তিনি বিরোধী দলের একজন সাংসদ ছিলেন এবং তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তাকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে তাকে কাজ করার জন্য বলেছেন, বিভিন্ন সভা সেমিনারে যোগদানের জন্য বলেছেন। কিন্তু তার পরবর্তীকালে বাংলাদেশের সাথে সম্পর্ক যে গাঢ় হয়, সেটার একটি কারণ তিনি বাঙালি, বাংলা ভাষাভাষী মানুষ। আর দ্বিতীয়ত হচ্ছে তার এখানকার বাংলাদেশেই তিনি তার সাথে যে তিনি বিয়ে করেছেন। এসব মিলে বর্তমান সরকারের সাথেও তার সম্পর্ক নিবিড়। কিন্তু বাংলাদেশের স্বার্থ কতটা তিনি দেখতে পেরেছেন, অর্থাৎ ভারতীয় যে নীতি নির্ধারক, তিনি রাষ্ট্রপতি ছিলেন, তিনি অর্থমন্ত্রী ছিলেন, এবং তিনি যখন অর্থমন্ত্রী তখন কিন্তু একটি কাজ করেছিলেন। তখন 2008 সালের বাংলাদেশের খাদ্য অভাব ছিল এবং তিনি তার ব্যক্তিগত হস্তক্ষেপে 5 টন চাল বাংলাদেশ যাতে পায় সেটা ব্যবস্থা করেছিলেন। এটি একটি উল্লেখযোগ্য দিক। দ্বিতীয় হচ্ছে তিনি ভারত বাংলাদেশকে যে প্রথম 100 কোটি টাকার লাইন অফ ক্রেডিট বা ঋণ দেয়, তার থেকে তিনি 20 কোটি টাকা এটাকে মঞ্জুরি হিসেবে গ্রহণ করাতে বা রূপান্তরিত করাতে তিনি সক্ষম হয়েছিলেন। এটি কিন্তু বাংলাদেশের সাথে যে সব আরো অমীমাংসিত সমস্যা ছিল সেটি কিন্তু তিনি রাষ্ট্রপতি বা ভারতের রাষ্ট্রপতি খুব ক্ষমতাবান নন, তিনি নীতি নির্ধারণ করেন না, প্রধানমন্ত্রী করেন। তিনি বিজেপি এবং কংগ্রেস দুই সরকারের আমলেই রাষ্ট্রপতি দায়িত্ব পালন করেছেন। কিন্তু আমরা খুবই মর্মাহত তার এই মৃত্যুর ঘটনা, খুবই শোকাবহ। কিন্তু আমরা আরো তার কাছ থেকে বা ভারত রাষ্ট্রের যে নীতি নির্ধারক তাদের কাছ থেকে আমাদের প্রত্যাশা ছিল যে এই অমীমাংসিত সমস্যাগুলো সমাধান হবে। আশা করি ভবিষ্যতে। জি, ধন্যবাদ সৌরভ ভাই। আমি প্রিন্স ভাই কাছে যাব। প্রিন্স ভাই, আপনার দল থেকে কোনো শোক যদি জানান আমাদের আজকের আকাশ বাংলা 71 এর পক্ষ থেকে প্রণব মুখার্জির ব্যাপারে। না, ধন্যবাদ। আসলে প্রণব মুখার্জি আমরা সবাই জানি তিনি একজন রাজনীতিক এবং একেবারেই একজন রাজনীতির মানুষ হিসেবে গড়ে উঠেছেন এবং শেষ দিন পর্যন্ত তিনি দায়িত্ব পালন করে গেছেন। নানা কারণেই বাংলাদেশের সাথে ওনার একটা বিশেষ সম্পর্ক ছিল, সেটা ইতিমধ্যেই আলোচিত হয়েছে। তিনি বাঙালি, এখানে বিয়ে করেছেন এবং বিশেষভাবে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর বর্তমান প্রধানমন্ত্রী, তার সাথে সম্পর্ক এবং প্রশ্রয় দেওয়াই বলবো আমি, এবং নানাভাবে সহায়তার, সেটা একটা বিশেষ ভূমিকা তিনি পালন করেছেন, এটা আমরা জানি। এবং এটা ঠিকই যে তিনি একজন ব্যক্তি সবকিছু করতে পারে না, তিনি যে দল করেন সেই দলের যে রাজনীতি দৃষ্টিভঙ্গি সেটারই প্রতিফলন ঘটে। কারণ তিনি বিভিন্ন সময় যখন ক্ষমতায় ছিলেন তিনি সেইটুকুই দায়িত্ব পালন করেছেন। তারপরেও বলবো যে আমাদের এই উপমহাদেশ এবং এইখানের যে একজন অনন্য রাজনীতিক হিসাবে প্রণব মুখার্জির নাম অবশ্যই আলোচিত হয়। আমরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। আমি আমার পক্ষ থেকে এবং আমাদের পার্টির পক্ষ থেকেও গভীর শোক প্রকাশ করছি। ধন্যবাদ প্রিন্স ভাই।
আমি জিয়া ভাইয়ের কাছে যাব। জিয়া ভাই, প্রণব মুখার্জির ব্যাপারে জাস্ট সংক্ষেপে একজন, আমরা অন্য প্রসঙ্গে চলে যাব, একটু যদি বলেন স্মৃতিচারণ, জাস্ট আনমিউট করুন। আমাদের এখানে যারা সিনিয়র আছেন, বিশেষ করে প্রধান ভাই, তার ডিরেক্ট অভিজ্ঞতা, সৌরভ ভাই, ওনারা বলেছেন। আমাদের আসলে তেমন কিছু বলার নেই। আমি প্রিন্স ভাইয়ের মতোই, আমি শুধু একটি জায়গায় আমি হাইলাইট করতে চাই যে তিনি বাঙালি ছিলেন, বাংলা ভাষাভাষী মানুষের জন্য একজন অত্যন্ত বড় নেতা। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা প্রধান ভাইয়ের মুখ থেকে আমরা যেটা শুনলাম, এবং আমরা পত্র পত্রিকায় সবসময় আমরা জানি যে বাংলাদেশের প্রতি তার একটা আলাদা ভালোবাসা ছিল। এবং এটাই আমি মনে করি যে একজন রাজনীতিবিদ হিসেবে ব্যক্তিগত মানে ইচ্ছা অনিচ্ছা তো তার পার্টিতে রিফ্লেক্ট করে না সবসময়। তারপরেও মানে পার্টির আদর্শটাই তো তাকে আপহরণ করতে হয়। তারপরেও আমার মনে হয়েছে যে আমরা যতটুকু বাইরের থেকে শুনেছি, অধিকাংশ সময় যারাই প্রণব মুখার্জির সাথে দেখা করেছে, আমাদের এখানে অসংখ্য সাংবাদিক আছেন যাদের সাথে আমরা দেখেছি যে খুব অন্তরঙ্গ একটা রিলেশনশিপ ছিলেন। একজন প্রেসিডেন্ট হয়ে, একটা এত বড় মাপের নেতা হয়ে তিনি বাংলাদেশের অজস্র মানুষের সাক্ষাৎ দিয়েছেন, তাদেরকে না বাসলে তো তিনি এটা করতে পারতেন না। তো আমি তার রুহের মাগফিরাত কামনা করছি এবং তার ধন্যবাদ। সন্তপ্ত পরিবারের গভীর সমবেদনা জ্ঞাপন করছি। ধন্যবাদ। ফাহিম রেজা নূর, একটু প্রণবদার ব্যাপারে কিছু বলবেন? তাহলে জি, আপনাদের ধন্যবাদ। এতক্ষণ যারা কথা বলেছেন তারা দেশ, জাতি এবং প্রণবদার স্মৃতিচারণ করেছেন। আমি একটু ব্যক্তিগত স্মৃতিচারণ করি এই জন্যই, প্রণবদাই বলছি আমি, এই কারণে যে প্রণব মুখার্জি উনি ছিলেন হলো নড়াইলের জামাই, আর আমার দাদা বাড়ি হচ্ছিল মাগুরা, সুতরাং দুজনই আমরা বৃহত্তর যশোরের লোক। তা এবার যে ব্যক্তিগত ক্ষতিটা যেটা হয়েছে, যে ৭১ সালের যে মুক্তিযুদ্ধের সময় তদানীন্তন ইন্দিরা গান্ধী সরকারের যে ভূমিকা, উনি বিভিন্ন পর্যায়ে রাজ্যসভা থেকে লোকসভায় এলেন, মন্ত্রিত্ব নিলেন বিরাট সময়টা ধরে। তখন আর কি ওনার যে স্মৃতিচারণমূলক একটা লেখা, এবং এবারে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে ওনার একটা বক্তব্য দেওয়ার কথা ছিল, কিন্তু আনফরচুনেটলি আমাদের কোভিডের কারণে সেটা ওইভাবে জাঁকজমকপূর্ণভাবে হয়নি বলে অনেকে অতিথি আসতে পারেন, ভার্চুয়ালি ভাবে হয়েছে, উনি আসতে পারেননি। কিন্তু যে জিনিসটা হলো যে আমার মেজো ভাই তার সাথে চিঠি চালাচালি করেছিল আব্বা সম্পর্কে, যশোরের স্মৃতি নিয়ে, এবং বঙ্গবন্ধুকে নিয়ে উনি একটা লেখা দেবেন। তা উনি ইনভাইট করেছিলেন রাষ্ট্রপতি ভবনে, তখন তিনি রাষ্ট্রপতি। কিন্তু মেজো ভাই অসুস্থ হয়ে যাওয়ার পর সে কানাডায় যখন চলে গেল, তখন আমার ছোট ভাই যে তৌহিদ, তাকে আর কি ইনভাইট করলো, তখন তিনি রাষ্ট্রপতি থেকে সরে এসছেন। কিন্তু এই কোভিডের কারণে সে আর যেতে পারেনি, যার ফলে এটা আর কি আমাদের ব্যক্তিগত জীবনে এবং জাতির জীবনেও, যেহেতু উনি বঙ্গবন্ধুর স্মৃতি সম্পর্কে কিছু বলতে পারেননি বলে আমার খুব কষ্ট, খারাপ লাগছে, এবং তার বিদায়ী আত্মার শান্তি কামনা করছি। ফাহিম রেজা নূর, আমরা সরাসরি চলে যাব আজকে। আমি প্রিন্স ভাইকে দিয়ে একটু শুরু করি, কারণ প্রিন্স ভাই একটু আমাকে বলেছেন একটু তাড়া আছেন ওনার, সেই জন্য আমি প্রিন্স ভাইকে দিয়ে শুরু করব। প্রিন্স ভাই, আমি আজকে শেষ দিন জাতির জনক বঙ্গবন্ধুর, এই 15 আগস্টের সেই শেষ সময় আমরা যুক্ত হয়েছি, আজকের শেষ পর্ব। আমরা বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আমি একদম সরাসরি যদি যাই, উনি কিছুদিন আগে মানে 15 আগস্টের মধ্যে একটি কথা বলেছেন, বাংলাদেশে কখন কি ঘটে যায় বলা যায় না। নেতাকর্মীদের ক্ষমতার দাপট না দেখানোর জন্য উনি সতর্ক করেছেন। হঠাৎ করে এই কথাটা বলার কারণ কি? এমন কোনো আভাস আছে কি ওনাদের কাছে যে আবার কি আরেকটি কি 15 আগস্ট বা আরেকটি কি ষড়যন্ত্র, আরেকটি কি 21শে আগস্ট হতে যাচ্ছে? এক। আর দ্বিতীয়ত হলো উনি আরেকটি কথা উনি বলেছেন যে হত্যাকে ডেকে আনে। জিয়াউর রহমান যদি বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত না থাকতেন, তাহলে বঙ্গবন্ধুর হত্যার বিচার করতেন, তাহলে আরেকটি খুনি চক্র জিয়াউর রহমানকে হত্যা করতে পারতেন না বলে উনি বলেছেন। এবং শেখ হাসিনা এবং শেখ রেহানাকে যেভাবে বুলেট তাড়া করছে এবং এতিম করেছে, খালেদা জিয়াকেও সে একই বুলেট বিধবা করেছে। এবং ইনডেমনিটি সংবিধানে ৫ম সংশোধনী অন্তর্ভুক্ত করে বলেই জিয়াউর রহমানের আজকে এই পরিণতি, এবং জিয়াউর রহমান একজন ঘাতক হিসেবে পরিচিত, সেটি প্রমাণও ওনারা ক্যাপ্টেন মাজেদের বয়ানে উনি বলেছেন।
রুহিন হোসেন প্রিন্স ভাই কি বলবেন? ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আসলে তো আমরা এই মাসে এই 15ই আগস্ট ঘটনাবলী এটা নিয়ে নানা সময় আলোচনা করেছি, এবং এই মাধ্যমে আজকে যেখানে কথা বলছি আমরা এই প্যানেলও কিছুটা হলেও এক সপ্তাহ আগে কিছু আলোচনা করেছি। সুতরাং আমি তার ধারাবাহিকতা এবং এখন আপনি যে কোশ্চেন করলেন তাকে সামান্য কয়েকটি কথা বলতে চাই। এখনকার আপনার প্রশ্নের ক্যানভাসটা অনেক বড়, এবং সেটা বলতে গেলে একটা কি বলবো, অল্প কথায় বলাও কঠিন, আবার বিস্তারিত বলার সময়ও এখানে এই ধরনের প্যানেলে না থাকাটাই স্বাভাবিক। আমি ছোট ছোট করে বলি। ধরেন যেটা বললেন যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পরের কথাটা যদি বলেন, যে একটা হত্যার যদি বিচার হতো তাহলে পরের হত্যাটা, আমি সাধারণভাবে বলছি, এই ধরনের হত্যাকাণ্ড সংঘটিত না হতে পারতো। সাধারণভাবে কথাটাকে আমি মনে করি যে বলি যে যদি কোনো জায়গায় দেখা যায় যে কোনো হত্যাকাণ্ড করে কেউ পার পায় না, সবাই এ ধরনের হত্যাকাণ্ডের প্রতিরোধী হয়, তাহলে সাধারণভাবে এই যে অপসংস্কৃতির ধারা যদি বলেন, মানে হত্যার রাজনীতি বা সেইটা অত বেশি পানি পায় না, এটা যেতে পারে না। এটাই। তারপরে ষড়যন্ত্র থাকে, এটা হলেই যে সব সময় সবটা শেষ হয়ে যাবে এমন না। তবে নিশ্চয়ই যে একটা হত্যাকাণ্ডের পরে ঘটনাবলীকে যদি খুঁজে বের করা হয় এবং দৃষ্টান্তমূলক শাস্তি নেপথ্যের নায়কের এটা হয়, তাহলে পরবর্তী ঘটনাবলীর এই সুযোগগুলো কমে যায়, এটা আমরা জানি। এটি একটি খুবই ঠিকই আমি মনে করি। দ্বিতীয়ত আপনি প্রথমে যেটা বললেন, এটা আমরা আওয়ামী লীগের অনেকের কাছ থেকে অনেকদিন ধরে শুনছি। সম্প্রতিকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাজনীতিক ওবায়দুল কাদের ভাইও কথা বলেছেন। উনি কি কারণে এই কথাটা বললেন, এ ধরনের তথ্যপাত্র কি আছে এটা উনি বলতে পারবেন। সুতরাং আমি ওইটার মধ্যে ঢুকতে চাই না, আমি আকাঙ্ক্ষার কথা বলতে চাই। আমরা বাংলাদেশে আর একটা 75-এর 15ই আগস্ট বা এ ধরনের ঘটনাবলী মোটেই দেখতে চাই না। এই জায়গায় আমার এবং আমার দলের যদি বিবেচনা করি, তাহলে এখানে বিবেচনাটা একটু আমি দুইটা মাত্রা করতে একটু বলতে চাই, কারণ যেটা আমি এই মাসে অন্তত পক্ষে বারবার সুযোগ থেকে বলার চেষ্টা করি। অন্য হত্যাকাণ্ড আর 75-এর 15ই আগস্টের হত্যাকাণ্ডকে এক করে দেখার সুযোগ আছে বলে আমরা মনে হয় না। একটা তো হচ্ছে এ ধরনের যে কোনো হত্যাকাণ্ড মোটেই গ্রহণযোগ্য না, আর সেটা আমরা মোটেই চাই না। তো 75-এর 15ই আগস্টের ঘটনাবলী এর থেকে হত্যাকাণ্ডের সাথে আর একটু বড় ব্যাপার হচ্ছে যে বাংলাদেশে একটা প্রতিক্রিয়াশীল কুদেতা সংগঠিত হয়েছিল, যেটার গতিমুখ ছিল মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশ যতটুকু আমরা অর্জন করতে পেরেছিলাম তাকে পেছনে ফিরিয়ে নেওয়া, নীতি আদর্শ সব জায়গা থেকে। সুতরাং এটি শুধুমাত্র একটা হত্যাকাণ্ড বিবেচনা না, আমরা 75-এর 15ই আগস্টের মতো বাংলাদেশে এখনো যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, সেটা ওই পেছনে ফেরা বাংলাদেশকে আমরা এগিয়ে আনার, মুক্তিযুদ্ধের ধারায় আনার জন্য প্রচেষ্টা গ্রহণ করতেছে। অন্ততপক্ষে আমার দল সেই ধারার রাজনীতিটাকেই প্রধান করছে। তো সেই জায়গায় আর একটা ঘটনার মধ্য দিয়ে আবার পেছনে ফিরে যাওয়ার জায়গা হোক, সেটা মোটেই কাঙ্ক্ষিত না। এখানে কিন্তু ব্যক্তি বা একটা গোষ্ঠীর থেকে বড় ব্যাপার হচ্ছে দেশ স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, তার স্বার্থ রক্ষা করা। সেই বিবেচনায় যদি বলি, তাহলে আমি খুব সাধারণভাবে যদি জিনিসটাকেও দেখি, তাহলে আমরা দেখুন মুক্তিযুদ্ধের শেষেই আমরা জানি যে এইখানে যারা চলে গেল তারা কিন্তু বলল যে এইটা তারা জারি রাখছে। আমরা 14ই ডিসেম্বর আমাদের বুদ্ধিজীবী হত্যার ঘটনাবলী জানি, যে বাংলাদেশটা একটা নিজের পায়ে দাঁড়াতে না পারে সেই ঘটনাবলী ঘটলো। তারপরে একের পরে একে নানা ষড়যন্ত্র চক্রান্ত, এটার মধ্যে যে দল ক্ষমতায় সে দল যথাযথ দায়িত্বপূর্ণ আচরণ না করা, এই সমস্ত নানা ঘটনা, এই ঘটনাকেই কিন্তু নানাভাবে আমি বলবো যে কি বলে একটা প্লট তৈরির হয়তোবা একটা সুযোগ করে দেওয়ার জায়গাটা চলে গিয়েছিল। এইটা যদি মনে রাখি, তাহলে আমি এখানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের ওই কথাকে আমি এইভাবে বিবেচনা করতে চাই। এটা আমার মনে হয় আওয়ামী লীগের মতো সংগঠনকে এটা বিবেচনায় রাখা দরকার, যে তাহলে এই দল যারা রাষ্ট্র ক্ষমতায় দীর্ঘদিন আছে তাদের আচরণ, মানুষের দায়িত্ব নেওয়া, গণতান্ত্রিক অধিকার সংরক্ষণ করা, মুক্তিযুদ্ধের ধারা সেইটাকে কি বলে যে সেই চেতনা রক্ষার কাজটা করা, এবং জনগণকে সবকিছুর মধ্যে অংশগ্রহণের দায়িত্ব পালন করাটা দরকার। অর্থাৎ যদি আমি আরো স্বচ্ছ করে বলি, মূল দৃষ্টিভঙ্গি মুক্তিযুদ্ধ, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনগণের অংশগ্রহণ, এইটা নিশ্চিত করার মধ্য দিয়ে আগানোর কাজটা করা দরকার। এইটা যদি না করা হয়, তাহলে কিন্তু আমরা ওই জায়গাগুলো মনে রাখতে চাই ষড়যন্ত্রকারীতে কখনো বসে নেই, তারা কোনো কোনো জায়গায় সুযোগ চায়, সেই সুযোগ নানাভাবে কিন্তু
নানাভাবে তথাকথিত মালাগাথার কাজটা করে যে কোনো সময় যে কোনো সুযোগটা নিতে পারে, যেটা আমি বলেছি আমাদের মোটেই কাঙ্ক্ষিত নয়। তাহলে এই বিবেচনাটাকে যদি আমরা প্রধান করতে পারি, তাহলে আমার মনে হয় আমাদের দায়িত্বশীল আচরণটা হবে এবং আমরা নিশ্চয়ই এই ধরনের কোনো ঘটনাবলীর আর সুযোগ দেব না। কিন্তু আমি খুবই দুঃখ এবং ক্ষোভের সাথে বলতে চাই যে আগস্ট মাসের শেষ দিকে এসে আমরা এই আলোচনাগুলো করছি। আপনি বাংলাদেশের একেবারেই রিসেন্ট কতগুলো ঘটনার মধ্যে যদি আমরা তাকাই, তাহলে দেখবেন মানুষ বাংলাদেশের এখন একটা করোনা মহামারী, এক ধরনের দুর্যোগের মধ্যে আছি। মানুষ বুঝলাম যে করোনা কালে তার কর্মহীনতা বাড়ছে, অনেক জায়গায় চাকরি আছে তো বেতন নাই, এ ধরনের একটা সংকট আছে। এই সংকটে যে দায়িত্বশীল আচরণ করার কথা ছিল, আমরা বলেছিলাম যে বাজেটে অন্ততপক্ষে এটা একটা অন্তর্বর্তীকালীন বাজেট করেন, এটা হচ্ছে স্বাস্থ্য এবং জনগণের জীবন, সেটাকে আগে প্রথম করেন, করলেই কিন্তু আমরা পরবর্তীতে অগ্রগতির জায়গাগুলো এগুলো চিন্তা করতে পারবো। কিন্তু আমরা দেখলাম সেই জায়গায় নাই, কিন্তু কাগজে কলমে গ্রোথ রোডের জায়গায় চলে গেল। আমাদের মুক্তিযুদ্ধের অন্যতম অর্জন খাত পাট শিল্প, এই সংকটের মধ্যে যার প্রিন্স ভাই আসবো আপনার কাছে এই প্রসঙ্গে আসবো জি এই পার্টটা একটু শেষ করে নিই। কিন্তু দেখবেন সেই জায়গায় এক ধরনের বিরাট কর্মহানির ঘটনা ঘটলো এবং এই ধরনের সংকটের কাজ ঘটলো। অন্যান্য বিষয় তো আগেই আলোচনা হলো। আমরা যেটা দেখলাম এই যে কক্সবাজার টেকনাফকে জুড়ে যে হত্যাকাণ্ড, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, শুধু একটা ঘটনা কেন, অর্থাৎ সামগ্রিক ঘটনাবলিতে একটা, আমি যদি বলি বঙ্গবন্ধুকে স্মরণ করে একটা দায়িত্বপূর্ণ জায়গায় হচ্ছে মানুষের অংশগ্রহণ সম্পৃক্ততা নিশ্চিত করা। এবং এটা মনে রাখা দরকার ৭৫ 15ই আগস্ট আগেই ওই বছরের জানুয়ারিতে সংসদের ভাষণে বঙ্গবন্ধু আওয়ামী লীগ সম্পর্কে যে কথাটা বলে গেছিলেন যে এটা একটা মাল্টি ক্লাস পার্টি, আমি তার নামের আগে শ্রমিক কৃষক লাগিয়েছি, কিন্তু যদি তারা দায়িত্ব পালন না করে লুটেরারা দায়িত্ব পালন করে তাহলে এটার পরিণতি কি হবে কিন্তু বঙ্গবন্ধু বলে গেছে। সুতরাং আমি বলবো যদি এ ব্যাপারে মিনিমাম উপলব্ধি থাকে তাহলে যার যার জায়গা থেকে দায়িত্বশীল আচরণ করতে হবে, না হলে আমরা শেষে কিন্তু ওই যে অপরাধ বা কে কার বিরুদ্ধে এই কথাই বলতে পারবো, আমরা কিন্তু জনগণের কল্যাণে কোনো ভূমিকা পালন করতে পারবো না। জি প্রিন্স ভাই আসবো আপনার কাছে। আমি একটু আপনার সময়ের দিকে একটু খেয়াল রাখবেন, কারণ আমরা ঘুরে ঘুরে সবার কাছে আসবো। আমাদের সাথে যুক্ত হয়েছেন বাংলাদেশের প্রখ্যাত নাট্য অভিনেত্রী এবং উপস্থাপক এবং একজন কবিও আমাদের, উনি হলেন লুৎফুন নাহার লতা। উনি নিউ ইয়র্ক থেকে যুক্ত হয়েছেন, আপনাকে স্বাগতম জানাচ্ছি। আমি নাজমুল হক প্রধান ভাইয়ের কাছে যাচ্ছি। প্রধান ভাই আপনি একটু আনমিউট করুন। প্রধান ভাই, আপনি তো প্রিন্স ভাইয়ের কথা শুনলেন, তাহলে আমাদের বাংলাদেশে এই যে কিছু বুদ্ধিজীবীরা সবসময় একটা কথা বলে যে আমাদের ঐক্যের প্রয়োজন, তারপরে বলে যে এই যে ২১ আগস্ট ১৫ আগস্ট যা হওয়ার হয়ে গিয়েছে, বিএনপির সাথে একটা সমঝোতা করে ঐক্য করে পথ চলার জন্য রাজনীতি অঙ্গনে। তা আওয়ামী লীগের ভিতরে যে ক্ষতটা ১৫ আগস্টের যে ক্ষতটা এবং ২১ আগস্টের ক্ষতটা, ১৫ আগস্টে ওনার পরিবারকে শেষ করে দিয়েছে, বাঙালি জাতির জনককে এবং মাননীয় প্রধানমন্ত্রীর পুরো পরিবারকে শেষ করে দিয়েছে, যার ছোট্ট ভাইটিকে পর্যন্ত শেষ করে দিয়েছে। তারপরে আমরা দেখলাম যে ২০০৪-এ যে ২১শে আগস্টের মাধ্যমে একটি দলকে শেষ করে দিচ্ছে। এই ক্ষত নিয়ে কি এই জামাত বিএনপির সাথে আওয়ামী লীগ কি একসাথে মার্চ করতে পারে? আপনার দৃষ্টিতে কি বলে? আপনি তো দীর্ঘদিন রাজনীতি করে যাচ্ছেন, খুব সংক্ষেপে কথাগুলি বলবেন। আমি সৌরভ ভাইয়ের কাছে যাবো, কারণ সৌরভ ভাইয়ের কাছে অনেক প্রশ্ন আছে। সৌরভ ভাই কিছু মূল্যবান কথা বলবেন। জি বলুন। একটা বিষয় হচ্ছে যে আমরা যারা গণতন্ত্রের রাজনীতি যারা করি, বঙ্গবন্ধুর এই 15ই আগস্ট হত্যাকাণ্ড নিয়ে এই মাসের শেষে এটাই বলতে, বঙ্গবন্ধু মাটির থেকে একদম স্লোগান দিতে উনি ক্রমান্বয়ে এক জাতি রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন, নেতৃত্ব দিয়েছেন, জাতির জনক হয়েছেন, জয় বাংলাকে প্রতিষ্ঠা করেছেন, নিচের থেকে উঠছেন। রাজনীতি এটা একটা ধারা। আরেকটা ধারা হচ্ছে ক্ষমতা দখল করে দল গঠন করে রাজনীতি করে, এটাও একটা ধারা। পৃথিবীতে দুটো ধারাই আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমেরিকাদের প্ল্যান অনুযায়ী ওই ক্ষমতা দখল করে দল গঠন করছে, আবার নিচের থেকে দল গঠন করতে করতে গিয়ে ক্ষমতা দখল করছে। নিচের থেকে ক্ষমতা রাজনীতি করতে করতে জনগণের দাবি নিয়ে জনগণকে নেতা মনে করে, জনগণকে রাজনীতির মূল শক্তি মনে করে নেতা হওয়া এবং দখল করা বা ক্ষমতায় আসা পদ্ধতিতে এটা বঙ্গবন্ধু করেছেন। কারণ আমরা আজকে যারা রাজনীতি করছি, বাংলাদেশের দুটো ধারা, একটা হচ্ছে মিলিটারি শাসন। পার্থক্যটা এই জায়গায়, বিপত্তিটা এই জায়গায়, বিপত্তিটা এই জায়গায় যে
আমরা কেউ কেউ জিয়াকে হারাম মনে করে এরশাদকে হালাল মনে করছি। গণতান্ত্রিক রাজনীতি যারা কিন্তু বঙ্গবন্ধু চেতনা ধারণ করে আমরা অবশ্যই বলবো সামরিক শাসনের বিরুদ্ধে বঙ্গবন্ধু তার গোটা জীবনটাই লড়াই করছে গণতন্ত্রের জন্য। তাহলে সামরিক শাসনটা হারাম, এটা হোক জিয়া হোক এরশাদ। জিয়া বঙ্গবন্ধুকে খুন করছে, এরশাদ কি বঙ্গবন্ধুকে কি রক্ষা করার চেষ্টা করছে? এরশাদ বঙ্গবন্ধুর খুনিদেরকে আশ্রয়প্রশ্রয় দেয় নাই, এরশাদ তাদেরকে রাজনীতি করার সুযোগ দেয় নাই, পার্লামেন্টে আনে নাই। তাহলে আজকে আমি একটা সামরিক শাসককে আমি ওকে বলবো সে খুনি, আরেকটা সামরিক শাসকের গায়ে চুমু খাবো, এ তো রাজনীতি হতে পারে না। আজকে পরিষ্কার যদি গণতান্ত্রিক রাজনীতি দাঁড়াতে চাই আমাকে সামরিক শাসনকে হারাম বলতে হবে, একটাও ঠিক না। এবং সামরিক যতগুলি কুদরতা হয়েছে এগুলি অবশ্যই গণতন্ত্রের জন্য ক্ষতি হয়েছে। এটা ষড়যন্ত্র ডেকে আনছে, হত্যা ডেকে আনছে, এগুলি হয়েছে। বর্তমান প্রেক্ষাপটে সমস্যা হয়ে গেছে, আমরা যারা রাজনীতি করছে মুক্তির কথা বলে আমরা এক বাক্যে একই স্বরে আমরা সামরিক জান্তাদেরকে হারাম বলতে পারছি না। আজকে এখন সময় আসছে দুটা কাজ করার। এক, এই সামরিক শাসনটাকে হারাম ডিক্লেয়ার করে দেওয়া, কোর্টের রায় আছে কিন্তু বাস্তবে এটা কার্যত কোনো প্রতিফলন নেই। আর দুই হচ্ছে বঙ্গবন্ধুর হত্যার পিছনে যারা ছিল, এটা তো একটা প্রিন্স চমৎকার করে বলছিল, এটা আন্তর্জাতিক ষড়যন্ত্র। কারণ বঙ্গবন্ধুকে হত্যা করার মধ্য দিয়ে দেশটা উল্টো যাত্রা শুরু করেছে। আমরা দেখেছি সংবিধানের পরিবর্তন হয়েছে, আমরা দেখেছি কিভাবে জিন্দাবাদ ঢুকেছে, আমরা দেখেছি কিভাবে মুসলিম মৌলবাদীরা রাজনীতি করার সুযোগ পেয়েছে, আমরা দেখেছি কিভাবে জামাত, এটা পরিষ্কার। এবং এই শক্তির সঙ্গে জড়াজড়ি করে কিভাবে এই ৭৫-এর পর থেকে রাষ্ট্রীয় ক্ষমতা ইন দ্য নেম অফ মাল্টি পার্টি ডেমোক্রেসি গণতন্ত্রের নামে এই রাজনীতি দলগুলো জিয়া একসাথে রাজনীতি করেছে এবং একটা গোষ্ঠী তৈরি হয়েছে। তাহলে আজকের প্রেক্ষাপটে আমরা যারা বঙ্গবন্ধুর চেতনাকে ধারণ করতে চাই, আমি আওয়ামী লীগকে সবাই বলবো এটা সত্য যে একটা অর্জন হচ্ছে শতবর্ষে যে বঙ্গবন্ধু হত্যার বিচারটা সম্পন্ন হয়েছে যারা খুন করেছে। এটা সত্য যে এখানটায় যুদ্ধাপরাধী মূল লোকগুলির বিচার হয়েছে, দাগিগুলির বিচার হয়েছে, সম্পূর্ণ হয়েছে। এবং এই দুটা কাজের কৃত্য দাবিদার বা উনি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা অবশ্যই পাবেন, অন্য কেউ হলে এটা হতো না বিশ্বাস করে। তাহলে আজকের প্রেক্ষাপটে বর্তমানে এই বঙ্গবন্ধু হত্যার জন্য তদন্ত কমিশনের দাবিটা হচ্ছে, সেই দাবিটা শুধু দাবি না, এটাকে বাস্তব রূপ দেওয়ার জন্য আমি বর্তমান প্রধানমন্ত্রীকে আহ্বান করে তদন্ত কমিশন করুন। আর দ্বিতীয় কথা হচ্ছে এই এরশাদও কোনো বন্ধু না। আজকে সামরিক জান্তা যারা দখল করে দেশ শাসনের চেষ্টা করছে এদেরকে অবশ্যই রাজনীতির আস্থা করে নিক্ষিপ্ত করে দিতে হবে। এটার জন্য যদি প্রয়োজনের উপর থেকে ফোর্স অ্যাপ্লাই করতে হয় সেই শক্তি বল প্রয়োগ করতে হবে এখানটায়। যেহেতু বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জনগণের ম্যান্ডেট নিয়ে আসে, আমি বর্তমান সময় আমি বলবো এখানে মুক্তিযুদ্ধের অপরাপর সংগঠন নিশ্চয়ই আজকে 14 দলের সবাই নেই। কেন নেই? কারণ শাসনের এই সুশাসন যে ডিমান্ড করে আমি শুধু মুক্তিযুদ্ধের কথা বলবো, লুটপাট করব, ডাকাতি করব, সবকিছুই করব, তাহলে তো হলো না। তাহলে এই যে ঘাটতিটা আছে এই ঘাটতিটা পূরণ করার দায়িত্ব বর্তমান 14 দলীয় জোট সরকারের প্রধান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। ওবায়দুল কাদের সাহেব যেটা বলছেন তাই না, উনি দুটার কারণেই বলতে পারেন। এটা এক, দলের কর্মীদেরকে বেশি বেশি বেয়ারাপনা করছে দলের কর্মীরা, অতএব তাদেরকে সংযুক্ত করার জন্য বলতে পারেন, অথবা যারা ষড়যন্ত্রকারী গোষ্ঠী আছে তাদেরকে সুশ্রী দিতে পারেন যে তোমাদের দিন তো আসতেছে, এই জন্য বলতে পারেন। আমি সেদিকে না গিয়ে আমি শুধু বলবো যে এখন দুটা কাজ খুব প্রয়োজনীয়। এক, সুশাসন নিশ্চিত করার জন্য বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই মাস শেষ হওয়ার পরে আমার ধারণা মুক্তিযুদ্ধের অপরাপর সব শক্তি যেগুলি আছে তাদের সবার সঙ্গে আলাপ করে একটা যৌক্তিক কার্যকর কার্যনীতি গ্রহণ করা, যাতে করে যেহেতু দেশে পার্লামেন্ট থাকলেও পার্লামেন্টে বিরোধী দলের কোনো ফাংশন নেই, বিরোধী দল নেই, তাহলে কিভাবে মাঠে পার্লামেন্টে না থাক মাঠে কিভাবে বিরোধী দল কার্যত ফাংশন করতে পারে তার ব্যবস্থাটা করা। আমরা জানি বাংলাদেশে বর্তমান সময় আসলে মাঠেও বিরোধী দলের ইভেন কি মুক্তির পক্ষের শক্তিরও রাজনীতি একটু ডিফিকাল্ট কঠিন হয়ে গেছে। আমি সেই জায়গায় বলবো বর্তমান সরকারকে এই একটু স্বচ্ছ হন, একটু এই সব জিনিস বন্ধ করুন, দেখবেন বাংলাদেশ সত্যিকার অর্থে ওই সামরিক শাসক যারা এসছে তারা অবশ্যই তাদের রাজনীতি বাংলাদেশের জনগণ আস্থা করে নৃত্য করবে। আমি এই বলে আপাতত শেষ করছি, পরে সময় পেলে বলবো। আমি জিয়া ভাইয়ের কাছে যাবো। জিয়া ভাই, আপনি নাজমুল হক প্রধান ভাইয়ের কথা শুনেছেন, উনি কমিশনের ব্যাপারে বলেছেন যে কমিশন গঠন করার জন্য উনি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাচ্ছেন এবং সেখানে যদি আপনার সেই সময়ের মানে ঘটনার জন্য বঙ্গবন্ধুর হত্যার জড়িত থাকার জন্য সামনে পিছনে যদি কেউ জড়িত থাকে তাহলে সেগুলি সামনে আনার জন্য উনি বলেছেন। সেখানে কি ওনার বাংলা আজকে যে জাতীয় সমাজতান্ত্রিক জাসদের ব্যাপারেও
উনি সরাসরি বলেন না, কিন্তু ওনার কথায় যেটা বুঝলাম যে তারাও যদি থাকে সেটা আনতে পারেন। এক। দ্বিতীয়ত কথা হলো যে বিশ্বের কোথাও কি আছে যে একটি দেশ স্বাধীন করেছে যারা মুক্তিযুদ্ধের পক্ষের সরকার দলীয়, সেখানে কোনো দেশে এমন কোনো নজির আছে যে বিরোধী দল দেশকে যারা স্বীকার করে না, যারা স্বাধীনতার বিরুদ্ধে ছিল এবং স্বাধীনতা বিরোধীদের সাথে যারা জোট করে যারা নিজেদেরকে বিরোধী দল বা একসময় সরকার দলের হিসেবে দাবিদার করে, এই ধরনের কি পার্লামেন্টে থাকা উচিত আমাদের, যে বিরোধী দল দেশ স্বীকার করে না কিন্তু তারা পার্লামেন্টে আছে, আবার সরকার দলে যারা আছেন তারাও অনেক সময় মানে দেশকে স্বীকার করে না, মানে স্বাধীনতাকে স্বীকার করে না, মুক্তিযুদ্ধকে স্বীকার করে না, জাতির জনককে স্বীকার করে না। এই ধরনের কি দল কি থাকার দরকার আছে আমাদের বাংলাদেশে? ধন্যবাদ। আপনি অনেক বড় ফ্রেমে আলোচনাটা নিয়ে গেছেন। এখন এই আলোচনা আমি জানি না এতটুকু খুব মানে এই সংক্ষেপে আলোচনা ছোট করা ছোট যাবে। করে বলে যান। জি। প্রথমত আমি যে বিষয়টি আপনি বলেছেন প্রধানমন্ত্রীর সাথে অ্যাবসলিউটলি একমত, এবং আমরা যারা একাডেমিক তারাও আমরা কিন্তু আসলে যে সমস্ত বই পুস্তক পড়েছি এবং সেই সময়তে যে মানে ইন্টারন্যাশনাল এবং গ্লোবাল যে পলিটিক্স সবকিছু মিলে কিন্তু আমরা দেখেছি যে আমাদের লোকাল এবং ইন্টারন্যাশনাল একটা চক্রের একটা নেক্সাসের মধ্য দিয়েই কিন্তু আসলে বঙ্গবন্ধু হত্যাটা হয়েছে। বঙ্গবন্ধু হত্যা আপনি খেয়াল করে দেখেন যে এত অর্গানাইজ হয়েছে, যদি বঙ্গবন্ধুকে শুধু হত্যা করা হতো তাহলে তো আর শেখ মনিকে হত্যা করার প্রয়োজন ছিল না, তাহলে তার সেনিয়ামাতকে হত্যা করার প্রয়োজন ছিল না, তাই না? তো আলটিমেটলি আপনি এই যে অর্গানাইজ হয়ে এই কাজটা করা হয়েছে, তার পেছনে শক্তি আমরা সে সমস্ত বই পুস্তকের রেফারেন্সও আমরা জানি, যেমন জিয়ার ভূমিকা কিংবা আমরা আরো যারা আছেন তাহেরের ভূমিকাও কিন্তু এসছে নানাভাবে, যে সেই সময় যে আলোচনাগুলো আছে এর সাথে ইন্টারন্যাশনাল পলিটিক্স, বিশেষ করে মার্কিন সাম্রাজ্যবাদ, তাদের যে নীতি সেই সময় যে জাতীয়তাবাদী নেতাদেরকে শেষ করে দেওয়া, পুরো 70-এর দশক হচ্ছে আপনার একেবারে মিলিটারি অনুন্নত বিশ্বে মিলিটারি শাসকদেরকে নিয়ে আসা, এবং আরো যদি আপনি ইন্টারেস্টিং যদি দেখেন যে বঙ্গবন্ধু হত্যার পরে যে সামরিক শাসন, আমি অ্যাবসলিউটলি প্রধানমন্ত্রীর সাথে একমত যে এখানে বিচ্ছিন্ন করে দেখার কিছু নাই, যে কুদাতা জেনারেল এরশাদ এবং জেনারেল জিয়া এরা কিন্তু একই সূত্রে গাঁথা, একই সূত্রে গাঁথা ছিল বলে 75-এর 15 আগস্টের পর জিয়া ক্ষমতায় আসার আগেই কিন্তু তাকে উপপ্রধান করা হয়েছে সেনাবাহিনী, সে তখন ছিল দিল্লিতে, তাই না? তো এবং পাকিস্তান ফেরত একজন মানে জেনারেল, তাকে ওখান থেকে মানে তাকে ডিপোজিট করা হয়েছে, এবং ধারাবাহিকভাবে আপনি যদি এই দুই মানে জেনারেলের শাসন দেখেন তাহলে দুটো জিনিস আপনি দেখবেন যে খুবই পরিষ্কার একাডেমিক জায়গা থেকে যদি আমি বলি। একটি হচ্ছে যেখানে মৌলবাদ বা ইসলামাইজেশন আমরা যেটা বলি সেটাকে ব্যবহার করা, ইসলামকে ব্যবহার করা রাজনীতি সুদৃঢ়ভাবে, এবং তার সাথে 71-এর যে শক্তি, পরাজিত শক্তি, তাদেরকে সরাসরি প্রতিষ্ঠিত করা। এখানে রাজনৈতিক দল নেজামে ইসলাম, জামাত ইসলাম, মুসলিম লীগ, তাদেরকে প্রতিষ্ঠিত করা, শাহ আজিজ, জাদু মিয়াদেরকে এখানকে নিয়ে আসা, এবং পুরো পলিটিক্যাল কালচার, পলিটিক্যাল স্ট্রাকচারের মধ্যে এই যে জিন্দাবাদের রাজনীতি, পুরো জিনিসটা সেই জায়গায় নিয়ে যাওয়া। আর দ্বিতীয় যে জিনিসটি আপনি দেখেন যে জিয়ার যে থেকে শুরু করে এরশাদের, এখানে একটা ওপেন মার্কেটিকরণ এবং এখানে পুঁজিবাদী সমাজ ব্যবস্থাকে একেবারে অবারিত করে দেওয়া, এবং সেই পুঁজিবাদী সমাজ ব্যবস্থাটাও কিন্তু ক্লাসিক্যাল পুঁজিবাদী সমাজ ব্যবস্থা না, এটা হচ্ছে লুণ্ঠন, এবং এটাকে আমরা যেটাকে বলি যে লুম্পেন পুঁজিবাদী সমাজ ব্যবস্থা, বা আরো বিভিন্ন বুটি ক্যাপিটালিজম নানা রকম নামে বলা হয়ে থাকে। এই জিনিসটি তৈরি করা হয়েছিল, এবং অবাধে আপনার এই জাতীয়করণ করা, বন্ধ করা, স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট পলিসি, IMF, ওয়ার্ল্ড ব্যাংকের যে পলিসি সেগুলোকে একেবারে ওপেন করে দেওয়া, তার মানে, এবং 1977-এ এই যে আজকে আমাদের রেডিমেড গার্মেন্টস ইন্ডাস্ট্রি, আমরা এটা নিয়ে খুব গর্ব করছি, কিন্তু এখানে যে এই যে এক্সপোর্ট লিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন চালু করা 1977-এ ম্যাকনামারা এসে ইপিজেড দিয়েছে তৈরি করে জেনারেল জিয়া। তো এটা এই আলোচনা আমি এই জন্য বললাম যেটা অনেক বড় আলোচনা। তারপরেও আমি বলছি যে এই যে আপনি বলছেন যে আলটিমেটলি এই দুই শাসকরা আসলে কিন্তু আসল মূল বিষয়টি ছিল যে একটি চেতনাকে হত্যা করা, এবং সেখানে দেশি এবং ইন্টারন্যাশনাল চক্র কিন্তু পড়ে। সেই হিসেবে ডেফিনেটলি আমি মনে করি যে যেই বিচারটি হয়েছে এটি আমাদের কাছে খুব একটা অসমাপ্ত বিচার।
এটাকে আমরা সম্পূর্ণ করতে চাই এবং আমাদের আমাদের আস্থা থাকবে সেখানেই, যদি একটা বড় কমিশন করে এই মানে এই বিচার আওতায় সবাইকে আনা। দ্বিতীয় যে বিষয়টি আপনি বলেছেন, সেই জায়গায় আমরা বলি যেখানে দেখেন দুজন রাজনীতিবিদ আছেন, একজন আমাদের প্রধান ভাই, আরেকজন প্রিন্স ভাই, তারা দুজন রাজনীতি করেছেন। জাসদ সম্পর্কে হয়তো সমালোচনা থাকতে পারে, ডেফিনেটলি সমালোচনা ছিল, কিন্তু জাসদ কিন্তু ক্ষমতার মধ্য থেকে কোনো রাজনৈতিক দল জন্ম নেয়নি। আমি জাসদের অনেক সমালোচক, কিন্তু আপনি যদি এই জায়গাটা দেখেন যে রাজনৈতিক দল সে জন্ম নিয়েছে, সে একটা কজকে কেন্দ্র করে সে কিন্তু আসলে একটা বিরোধী দলের ভূমিকা অবতীর্ণ হয়েছে। তারপরে ইতিহাস সাক্ষ্য দিবে যে জাসদের রাজনীতি ঠিক ছিল না শুদ্ধ ছিল, সেটা হয়তো আপনি শাহজাহান সিরাজ, আসম আব্দুর রব, আমাদের যেই আরেকজন যে বিখ্যাত ব্যক্তি আছেন, এরকম অজস্র নেতা, জাসদের মেজর জলিল, এদের পরবর্তী রাজনৈতিক ভূমিকা অ্যাক্টিভিটিজের মধ্য দিয়ে কিন্তু এটা নিয়ে আলোচনা থাকতে পারে। কিন্তু ওই যে জাসদের জন্ম, সেটা কিন্তু একটা প্রতিবাদ নিয়েই কিন্তু হয়েছিল, এবং সেটাকে কিন্তু আলটিমেটলি একটা বিরাট অংশকে, মানে ভুল শুদ্ধ যাই হোক, একটা বিরাট ইয়াং জেনারেশন এবং আমাদের যারা খুবই মেধাবী ছাত্রদেরকে কিন্তু তারা আকৃষ্ট করতে পেরেছিল। আর কমিউনিস্ট পার্টির প্রতি তো আমার শ্রদ্ধা কোনো মানে ভাষা নেই, কারণ এই পার্টি বহু আগে আমরা দেখেছি এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম সমস্ত সাধারণ মানুষের মুক্তির সাথে কিন্তু এগুলো যুক্ত ছিল। কিন্তু বাংলাদেশের এই যে নতুন মডেলের মানে পলিটিক্যাল পার্টি যারা ডিজিএফআই কিংবা মিলিটারির ছত্র ছায়ায় যাদের জন্ম লাভ করেছে, যারা অ্যাবসলিউটলি আপনার হ্যাঁ না ভোটের মাধ্যমে, যেখানে আপনি জনগণকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে তারা নিজেই নিজের মানে কোনো কিছু না জানিয়ে প্রেসিডেন্ট সেজে গেছেন, যা ইচ্ছে তাই করেছেন। তো কাজে আমি বলবো যে এই সমস্ত পার্টি কিন্তু ন্যাচারাল একটা বিষয় কিন্তু আছে, আপনি খেয়াল করে দেখবেন। আজকে হয়তো নানা রকম সমালোচনা থাকবে, কিন্তু তারপরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কমিউনিস্ট পার্টি কিন্তু টিকে আছে। তাদের নানা রকম মানে আমি বলবো যে আমাদের হয়তো সমালোচনা, কৌশলগত ভুল, এ সমস্ত জিনিস হয়তো হতে পারে, ডিবেট হতে পারে, বা তারা মনে করতে পারে না কৌশলগত জায়গায় তারা ঠিকই আছে, এগুলো থাকতে পারে। কিন্তু আলটিমেটলি আপনি যে এই যে পলিটিক্যাল পার্টিগুলো, একটা জাতীয় পার্টি, কিন্তু বিএনপি রাজনীতি আপনি যদি দেখেন আস্তে আস্তে যেই জায়গায় যাচ্ছে, এটা কিন্তু ওই যে হিস্ট্রি রিপিটস ইটসেলফ আমরা যেটাকে বলি, সেই জায়গায় কিন্তু কোনো না কোনো ভাবে যাচ্ছে। তো আপনার প্রশ্নের উত্তরে আমি সরাসরি বলবো যে এইসব তো কোনো পলিটিক্যাল পার্টি না, এটা তো কিছু মানুষ, আপনি জাদু মিয়া, শাহজেজ, আব্দুল আলিম, ক্যাপ্টেন হালিম চৌধুরী, এই যে এবং আরো আরো যারা যে সমস্ত, এই যে আব্দুল মোমেন খান, আপনার মাহবুব আলম চাষি, তারপরে আপনার শফিউল আজম, আমির খসরু, সমস্ত আপনার আপনার যে সমস্ত সিভিল ব্যুরোক্রেসি, মিলিটারি ব্যুরোক্রেসি, যারা অ্যাবসলিউটলি পাকিস্তানের দাস ছিল, তাদেরকে আপনি উত্থান ঘটিয়েছেন রাষ্ট্র পরিচালনার সাথে। এবং একই সাথে আমাদের যে রাজনীতিবিদ যারা যারা একেবারে আস্থা করে নিক্ষিপ্ত ছিল, তাদেরকে উজ্জীবিত করে, এবং পরবর্তীতে আমরা দেখেছি জামাতে ইসলাম যারা বাংলাদেশের বিরোধিতা করেছে, তাদের পতাকা উত্তোলিত হয়েছে। কাজে এই সমস্ত রাজনৈতিক দলকে আমি তো রাজনৈতিক দলই মনে করি না। এটা হয়তো একটা বাস্তবতার কারণে আওয়ামী লীগকে কিন্তু আপনি খেয়াল করে দেখবেন যে তাদেরকে অনেক, আমি এটা অনেক সময় বলি যে রাজনৈতিক কৌশল হিসেবে তাদেরকে করতে হচ্ছে, এটা হয়তো খুব আইডিয়াল জায়গা থেকে প্রিন্স ভাইরা অনেক সময় সমালোচনা করেন, কিন্তু রিয়ালিটি তো এই জায়গায় না যে আসলে রিয়ালিটি এরকম। ক্ষমতার রাজনীতি আপনাকে করতে হলে কিন্তু আপনাকে এই যে একটা বিরাট জনগোষ্ঠীকে এই ধরনের নেগেটিভ পলিটিক্স এর আকৃষ্ট করতে হবে, তার জন্য কিন্তু আওয়ামী লীগকেও কিন্তু নানাভাবে বিভিন্ন সময় তাকে কম্প্রোমাইজ করতে হয়েছে। তো আজকে আমি মনে করি যে এই ধরনের যে ডিসকোর্স বা ন্যারেটিভ তৈরির মধ্য দিয়ে আমি মনে করি যে আমি প্রধানমন্ত্রীর সাথে একমত যে চিরতরে এই যে মানে ক্ষমতার মধ্যে এসে বা মানুষের অধিকারকে, সাধারণ মানুষের চেতনাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে যারা রাজনৈতিক দল করেছে, আমি মনে করি তাদেরকে অবশ্যই বাংলাদেশের। জি জিয়া ভাই, আসবো আপনার কাছে। সৌরভ ভাই, আপনার কাছে চলে যাবো। আপনি দুইজন এই একদম ছাত্র নেতা এবং বর্তমানে ওনারা রাজনীতি করছেন, এবং ওনাদের রাজনীতি আপনি দেখেছেন, ছাত্র নেতা হিসেবে দেখেছেন। দুইজনই খুব বাংলাদেশের পরিচিত মুখ, নাজমুল হক প্রধান এবং রুহিন হোসেন প্রিন্স, দুইজনই বাম রাজনীতির ঘরানার। ওনাদের বক্তব্য শুনলেন, জিয়া ভাইয়ের বক্তব্য শুনলেন। আমার প্রশ্নটি ছিল যে পার্লামেন্টে দেশটা স্বাধীন হওয়ার পর আমরা যে আশাটি করেছিলাম, আপনিও একজন
দেশের মুক্তিযোদ্ধা এবং দেশের একটি প্রথম সারির পত্রিকার সাথে যুক্ত। আমাদের একটা আশা ছিল যে আমাদের সরকার মানে যারা পরিচালনা করে তারাও মুক্তিযুদ্ধের সরকার থাকবে, যারা বিরোধী দল ছিল তারাও মুক্তিযুদ্ধে থাকবে। এমন তো ছিল না যে আমরা এই রাজাকার, আলবদর, আলশাম যাদের বিরুদ্ধে আমরা মানে সংগ্রাম করেছি তারা হঠাৎ করে আমাদের সাথে ক্ষমতায় আসবে, ভাগাভাগি নিবে। যেমন আরেকটি প্রসঙ্গ আপনাকে আমি স্মরণ করিয়ে দেই, আমাদের বাংলাদেশের বর্তমান আওয়ামী লীগ সরকার কিছু কিছু জায়গায় কিন্তু ঘুমন্ত আছে। সেটি হলো যে আজহারি নামে একজন আবির্ভাব হয়েছেন সারা বাংলাদেশে। তিনি লক্ষ লক্ষ মানুষকে নিয়ে উনি ওয়াজ মাহফিল করছেন। সেখানে কিন্তু আপনি একটা জিনিস দেখবেন, আমাদের মুক্তিযুদ্ধের দল আওয়ামী লীগের অনেক নেতারা, অনেক কর্মীরা তাদের সাথে যুক্ত। সিস্টেমটা এইভাবে করেছে, যেমন মোস্তাক যেভাবে বঙ্গবন্ধুকে হত্যা করেছে আওয়ামী লীগেরই, কিন্তু সেই মোস্তাকরে কিন্তু আমরা চিনতে পারিনি। সামনের সারিতে মোস্তাকরে দিয়ে ব্যবহার করে বঙ্গবন্ধুর পরিবার সহ হত্যা করা হয়েছে। ঠিক তেমনি এই যে আজহারি, সে কি করেছে যে আমি যতটুকু গতকালকে বিভিন্ন ডিস্ট্রিক্টের কয়েকটা ব্যক্তির সাথে কথা বলেছি, তারা একটা আমাকে তথ্য দিল যে আজহারি কি করলো, বঙ্গবন্ধু এবং শেখ হাসিনাকে সামনে আসছে যেন পাবলিক, আমরা যারা আছি মুক্তিযুদ্ধের পক্ষের লোক বা সচেতন বাঙালি, আমরা কিন্তু এই জিনিসটা বুঝতেছি না। আমরা মনে করছি যে বঙ্গবন্ধুর কথা বলছে, শেখ হাসিনার কথা বলছে, অসুবিধা কি? কিন্তু এইভাবে কিন্তু দেশটাকে একটা গ্রাস করতে চাইছিল, সেটি পরে টনক নড়েছে বর্তমান সরকারের। তো এই যে কথাগুলি শুনলেন, আপনি কি বলবেন সৌরভ ভাই, প্লিজ? ধন্যবাদ আকাশ বাংলাকে। আলোচনার আসলে বিস্তৃত পরিসর স্বল্প সময়ে করা কঠিন। প্রথমত হচ্ছে যে আপনি যে কথাটি বললেন যে বিরোধী যারা বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না, তারা কিভাবে সংসদে যাবে, কিভাবে দল করবে, নির্বাচন করবে। কিন্তু আমি তো মনে করি যে বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না, বাংলাদেশের সার্বভৌমত্ব বিশ্বাস করে না, এরকম দেশে এরকম কারো কোনো ব্যক্তির নাগরিকত্বই থাকা উচিত নয়। এবং যদি সরকার জানে যে এরকম স্বাধীনতা বিরোধী আছে, সরকারের প্রথম দায়িত্ব হচ্ছে তার বিচার করা, তার নাগরিকত্ব বাতিল করা। সুতরাং রাজনীতি তো পরের কথা। বাংলাদেশের সরকারি দল, বিরোধী দল, নাগরিক, সিভিল সোসাইটি, যে কোনো শ্রেণী পেশার মানুষের তার প্রথম শর্ত হতে হবে তিনি বাংলাদেশের সার্বভৌমত্ব বিশ্বাস করেন। এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশের সার্বভৌমত্ব বিশ্বাস করা এবং সরকারের সার্বভৌমত্ব বিশ্বাস করা দুটো কিন্তু এক নয়। সুতরাং আমরা ক্ষমতার যে বিরোধ, ক্ষমতা চাওয়া পাওয়ার যে বিরোধ, অথবা যে প্রতিদ্বন্দ্বিতা, তার সঙ্গে যাতে আমরা বাংলাদেশ রাষ্ট্রের সার্বভৌমত্বকে মিলিয়ে না নেই। বাংলাদেশে বিশ্বাস না করে তার নাগরিকত্বই থাকবে না, তিনি পরাশ্রিত মানুষ হিসেবে এখানে থাকতে পারে। সুতরাং রাজনৈতিক দল করার তো প্রশ্নই আসে না। সুতরাং আমরা কথাটি কোন জায়গা থেকে বলছি। দ্বিতীয় হচ্ছে যে কথাগুলো আওয়ামী লীগ বলে, প্রথমত 1975 সালের 15ই আগস্ট পরবর্তী সময়ে আওয়ামী লীগ তার উপর অর্পিত একটি রাজনৈতিক দল হিসেবে যে অর্পিত দায়িত্ব সেটি পালন করতে পারে। বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক পট পরিবর্তনের পর তার আগে যে দল ক্ষমতায় ছিল তার উপর কিন্তু আঘাত এসেছে। এটি 1982 সালে এসেছে, 1975 সালে এসেছে, এটি 2007 সালেও এসেছে। তারপরও কিন্তু রাজনৈতিক দলগুলো অন্য সময় 75-এর বাইরে ঘুরে দাঁড়িয়েছে। আওয়ামী লীগ 75-এ এত বড় একটি দল, এত বড় সংসদে পুরো প্রায় তাদের ছিল, বাকশালের আগেও সংসদে 291টি আসন ছিল তাদের। সুতরাং এই যে তাদের ব্যর্থতা, এটি কিন্তু প্রথম স্বীকার করতে হবে। বিএনপি এবং জাতীয় পার্টির কথা বলা হয়, বিএনপি জাতীয় পার্টির সম্মুখ সারির অনেক নেতাই প্রাক্তন আওয়ামী লীগার ছিলেন, ছাত্র দলের অনেক নেতাই প্রাক্তন ছাত্রলীগার ছিলেন, যুব দলের অনেক নেতাই প্রাক্তন যুবলীগের ছিলেন। সুতরাং এই আত্মজিজ্ঞাসাটা করা প্রয়োজন যে কেন আমরা সে সময় পারিনি, কেন বঙ্গবন্ধুকে হারানোর পরেও তার প্রতিশোধ নিতে পারিনি। এবং যে কথা বললেন 75-এর 15ই আগস্ট পর ছাত্র ইউনিয়ন, কমিউনিস্ট পার্টি কিন্তু প্রতিবাদের এগিয়ে
প্রথম এগিয়ে এসেছে। তারপর ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নেতারাও এসেছেন, এবং সেই ছাত্রলীগ কিন্তু আজ আওয়ামী লীগের বন্ধু নয়, সেই কমিউনিস্ট পার্টি কিন্তু আজ আওয়ামী লীগের বন্ধু নয়। আজকে আওয়ামী লীগের বন্ধু অন্যরা, যারা ৭৫-এর বিরোধিতা করেছিল, যারা, যে কথাটি বলা হয় যে ৭৫-এ 15ই আগস্ট শুধু ব্যক্তি হত্যা না, শুধু বাংলাদেশের স্থপতি হত্যা নয়, 15ই আগস্ট ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের যে চেতনা, সেই চেতনাকে হত্যা করা, পাকিস্তানি ধারায় রাষ্ট্রকে নিয়ে যাওয়া। সেই আজকে 15ই আগস্ট যারা করেছিলেন তাদের বিচার হয়েছে, কিন্তু তারা যা করতে চেয়েছিলেন তার থেকে বাংলাদেশকে আজকে বাংলাদেশের চেহারা কি ভিন্ন? আজকে কি বাংলাদেশ 11 বছরের বেশি সময় আওয়ামী লীগ ক্ষমতায় থাকার পরও কি আজকে বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনায় চলছে? বাংলাদেশের রাষ্ট্র যে কথাটি আপনি বলছিলেন যে জনৈক মাওলানার যে হজ এবং তার যে ওয়াজ মাহফিল এবং তার সাথে যে অপপ্রচার কর্ম সম্পর্কে, তার সাথে স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগের সম্পৃক্ত হওয়া, 2013 সালে হেফাজতে ইসলামের ভূমিকা কি ছিল এবং আজকে তাদের ভূমিকা কি? সুতরাং হেফাজত কিন্তু তার অবস্থান থেকে একটু সরেনি, কিন্তু এবং তারা যে আদর্শ, তাদের যে কথিত নীতি আদর্শের জন্য লড়াই করেছেন, সেই লড়াই এখনো করছে। কিন্তু তখন তাদের প্রতিপক্ষ করেছেন আওয়ামী লীগকে তারা ক্ষমতাচ্যুত করতে চেয়েছিল। আজ আওয়ামী লীগ সেই হেফাজতের সঙ্গে আপোষ করেছে, প্রগতিশীলদের সঙ্গে তাদের আতাত কতটা, তাদের সখ্য কতটা যায় না, কিন্তু আমরা দেখি প্রতিক্রিয়াশীলদের সাথে সখ্য। এই যে রাজনীতির টানাপোড়েন, এবং আপনি যেটা বলছেন, যে ভাই বলছেন যে আওয়ামী লীগকে অনেক আপোষ করতে হয়েছে, আপোষের কিন্তু একটা মাত্রা থাকে, কিন্তু এটি বোধহয় মাত্রাকে ছাড়িয়ে যাচ্ছে, এবং যে কারণে আমরা সেই ৭৫-এর 15ই আগস্ট যে ধারায় বাংলাদেশ চলছিল, সেই ধারা থেকে আমরা বেরিয়ে আসতে পারিনি। সুতরাং 21 বছরের দায়-দায়িত্ব আমরা জিয়া এরশাদ, খালেদা জিয়া তৎকালীন যারা ক্ষমতায় ছিল তাদের উপর বর্তাতে পারি, কিন্তু আজকে দায়িত্ব কিন্তু আওয়ামী লীগকে নিতে হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যে কথাটি বলেছেন, এটি শুধু কথার কথা বলে মনে হয় না, কারণ তিনি যে দেখেছেন তার দলকে তিনি ঠিক রাখতে পারছেন না। তার দলের ফরিদপুরে যে ঘটনা ঘটেছে, এরকম ফরিদপুর তো শুধু বাংলাদেশের একটি জেলায় নয়, আরো অনেক জেলায় পাওয়া যাবে। যেখানেই হাত দেওয়া হয়, সেখানে বঙ্গবন্ধু যেমন বলতেন যে যেখানে হাত দেয় সেখানে চোরের খনি। আজকে যেখানেই সরকার হাত দেয়, যেখানেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হাত দেয়, র্যাব হাত দেয়, সেখানেই দেখা যাচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মী। সুতরাং আমার মনে হচ্ছে যে প্রতিপক্ষকে আমরা, যারা বিরোধী দলে আছে তাদেরকে আমরা অনেকভাবেই প্রচারে, প্রহারে, নানাভাবেই কিন্তু দমন করা যায়, কিন্তু নিজেকে শুদ্ধ হওয়া, সঠিকভাবে দেশটিকে পরিচালনা করা, মুক্তিযুদ্ধের চেতনায় একটি মানবিক মর্যাদা সম্পন্ন রাষ্ট্র গঠন করা, যেটা ৭১-এর অঙ্গীকার ছিল, সেটা যাওয়া, সেই পথ কিন্তু অনেক কঠিন, দুরূহ। আমার মনে হচ্ছে আওয়ামী লীগ সেই পথে নেই। সুতরাং তাদের এই আত্মজিজ্ঞাসা, ওবায়দুল কাদের যে শঙ্কার কথা বলেছেন, সেই সংখ্যা সফল না হোক, সেটাই আমরা চাই। কিন্তু দলের ভিতরে যে অবস্থা তৈরি হয়েছে, সেটি কিন্তু অশনি সংকেত, এবং এই অশনি সংকেত থেকে বেরিয়ে আসতে হবে। আমরা কেউ চাই না ৭৫-এর 15ই আগস্টের মতো কোনো ঘটনা ঘটুক। আমরা কেউ চাই না যে বাংলাদেশে পাকিস্তানি ধারায় চলুক। আমরা কেউ চাই না যে বাংলাদেশ যে প্রগতির যে অঙ্গীকার, যে মুক্তিযুদ্ধের চেতনার যে অঙ্গীকার, আর একটি গণতন্ত্রের যে অঙ্গীকার, সেই গণতন্ত্রের অঙ্গীকার থেকে পিছিয়ে যায়। কারণ আমরা দেখেছি সামরিক শাসন আমলে সামরিক শাসকরা তাদের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য নির্বাচনকে পক্ষপাতপুষ্ট করত, নির্বাচনকে নিজের ইচ্ছা মতো পরিচালিত করত। এখনো যদি আমরা আসবো আপনার কাছে, আবার আসবো, খুব মূল্যবান কিছু কথা আছে, আপনার কাছে আসবো। আমি ফাহিম ভাইয়ের কাছে চলে যাবো। লতা ভাই আপনি থাকবেন? ফাহিম ভাইয়ের কাছে। শাহিন ভাই, সৌরভ ভাই যে বললো যে
আওয়ামী লীগ 75-এ যারা আওয়ামী লীগের বিরোধিতা করেছিল তাদেরকে নিয়ে এখন আওয়ামী লীগ বন্ধুত্বের সাথে আছেন, এবং যে ওই সময় বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদ যারা করেছিলেন তারা এখন আওয়ামী লীগের মিত্র নেই, শত্রুও নেই, মিত্রও নেই, কোনোটাই নেই, তারা এখন দূরে আছেন। এটা সৌরভ ভাইয়ের কথা পরিষ্কার। এই বিষয়টাকে একটু বলবেন যে বন্ধু কাদেরকে নিয়ে আছেন এবং বন্ধুদেরকে নেওয়াটা কি ভালো হলো কি খারাপ হলো সেটি আপনি বিশ্লেষণ করবেন আপনার বক্তব্যে। আরেকটি বিষয় হলো যে আওয়ামী লীগের এই যে বঙ্গবন্ধুর হত্যার যে বিচারটা কমিশনের ব্যাপারে, সেটির ব্যাপারে আপনি কি বলবেন? আর ওবায়দুল কাদেরের যে বিষয়টা, এটা একজন সাধারণ সম্পাদক বলেছেন, এটি কি একেবারে হালকা নাকি এটি গুরুত্বের সাথে দেখা উচিত? ফাহিম রাজানুর, প্লিজ। আপনাকে ধন্যবাদ। প্রথমেই আমি সৌরভ ভাইকে শুভেচ্ছা জানাই এই কারণে, তিনি একটা চমৎকার প্রশ্ন করেছেন এবং আওয়ামী লীগকে বর্তমান সময়ে তিনি কাঠগড়ায় দাঁড় করানোর একটা চেষ্টা করেছে। এই সময় অনেক বুদ্ধিজীবীরা তারা এটা করে থাকেন এবং এটা ইন্টেনশনালি হোক, ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ভাবে এটা আর কি করেন এবং বাইরের লোকদের এটা হাতকে শক্তিশালী করে থাকে আর কি। এটা সৌরভ ভাইরা বুঝুক আর না বুঝুক, এটা করেই থাকেন তারা। এটাই তাদের পত্রিকার হোক অথবা অন্যান্য যারা সুশীল সমাজ আছে তাদের মনে হয় দায়িত্বই এটা, যে কিভাবে গণতান্ত্রিক পথের আমি নাগরিক হিসেবে বলছি, আমি ব্যক্তি সৌরভ হাসান হিসেবে কথা বলছি, আমি পত্রিকার প্রতিনিধি হিসেবে কথা বলছি। না 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 সৌরভ ভাই, আপনি আমার কলিগ ছিলেন, আপনারে তো আমি খুব ভালো মতো জানি, আপনাকে শ্রদ্ধা করি, আমি সেই হিসাবে কথা বলছি না। আমি বলছি যে বিভিন্ন পত্রিকায় এই ধরনের তাদের একটা মানে মতবাদ তারা প্রচার করে এবং জনমত সৃষ্টি করার চেষ্টা করে, সেটা কুদৃষ্টিতেই হোক আর সুদৃষ্টিতেই হোক, মানুষ যে যেভাবে বোঝে আর কি। কিন্তু আমার কথা হচ্ছে অন্য জায়গায়, যে সৌরভ ভাই যে প্রশ্নটা করলেন যে যারা মিত্র ছিল তাদেরকে তারা সাথে নেই আর যারা অমিত্র ছিল তাদেরকে সাথে নিয়ে বর্তমান শেখ হাসিনা সরকার চলছে বা নিচ্ছে ইত্যাদি, আমি সাধুবাদ জানাই সৌরভ ভাইকে এই সত্য কথাটা বলার জন্য। কিন্তু এর সাথেও আমি শেখ হাসিনাকে সাধুবাদ জানাই যে যারা সেই জাসাদের সময় যে অপকর্মগুলি করেছিল এবং দেশকে বিভিন্নভাবে যে অরাজকতার সৃষ্টি করেছিল, যে পথ পরিক্রমায় বঙ্গবন্ধুকে পদে পদে বাধাগ্রস্ত করছিল, তাদেরই ছত্র ছায়ায় যারা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী ছিল, স্বাধীনতার বিরোধী ছিল, জামাতিদের যারা এই সুযোগে হাত করে দিয়েছিল এবং ইসলামপন্থীদের যারা সুযোগটা করে দিয়েছিল, এই মেধাবী জাসাদের ছাত্ররাই এই অপকর্মটি করেছিল। আমি অপকর্মটি জেনে শুনে বুঝেই বলছি। কিন্তু শেখ হাসিনা আমি তো জাসদের নাম বলিনি, আমি আসছি বিরোধী শক্তি মানে শুধু জাসদ নয়। আমি আসছি সৌরভ ভাই, আমি আসছি সে কথাই বলছি। আমি সে কথাই বলছি যে জাসাদের এত কিছু হওয়ার পরেও, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এত কিছু জানার পরেও কিন্তু ইনু ভাইদের মতন লোক, যাকে অপপ্রচার করা হয় যে 7ই নভেম্বর ট্যাঙ্কে চড়ে উনি উঠেছেন, ইনু ভাইকে মন্ত্রিত্ব দিয়েছেন। বাদল ভাইদের ওনারা নিজেদের বলে এমপি হয়েছেন চট্টগ্রাম থেকে। আম্বিয়া ভাইদের মতন লোকরা তারা বঙ্গবন্ধু কন্যার সাথে আছেন। সুতরাং তারা যুদ্ধ করেছেন, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। জাসাদ তো সবাই বিয়ে করেনি। আজকে কোথায় আসম আব্দুর রাব, যিনি কিনা বঙ্গবন্ধুর এই মহাজোটের সরকারের একজন মন্ত্রী ছিলেন, 4 খলিফার একজন, কোথায় তিনি? তার কি ভূমিকা? তারপরে আপনার সিরাজুল আলম খান যিনি রহস্যপুরুষ, আমি যাকে সোভিয়েত ইউনিয়নের প্রিন্স ভাইদের যে মস্কোপন্থী সে রাসপুটিনের সাথে আমি তুলনা করতে চাই, রহস্য ঘেরা পুরুষ, যিনি কিনা বঙ্গবন্ধুর নামে ফেনা তুলতেন মুজিববাদীকে, তারাই আজকে কোথায় সেই মেজর জলিল, যারা কিনা সমস্ত কিছু মরার সময়ও তিনি ইসলামপন্থী জাসাদ ছেড়ে দিয়ে চলে গেলেন, তাদের ভূমিকাটা কি ছিল? কোথায় বাই চান্স সেক্টর কমান্ডার জিয়াউর রহমান, যিনি কিনা বঙ্গবন্ধুর খুনের সাথে 15ই আগস্টের সাথে তার কথাবার্তায় চাল চলনে যেভাবে মুক্তিযোদ্ধা বিরোধী ইসলামপন্থীদের নিয়ে এসেছেন রাজনীতি করার জন্য এবং আওয়ামী লীগের মুক্তিযোদ্ধার পক্ষে শক্তিকে বাইরে করে দিয়েছেন। তা আমার দুঃখ লাগে ওই জায়গায় সৌরভ ভাই, যে প্রধান ভাইদের মতন লোকদের সরকার আসছে, কারণ তারা বুঝতে পেরেছে মুক্তিযুদ্ধের চেতনাটা কি। আর দুঃখ লাগে ওই জায়গাটায় যারা প্রিন্স ভাইরা, যারা কিনা সংগ্রামে, মুক্তিযুদ্ধে এবং সব জায়গায় অগ্রগামী ছিলেন, তারা আজকে জানি না কেন কিসের জন্য
ক্ষমতা তো সব নাই। হ্যাঁ, ক্ষমতা না থাকলে, নীতি নির্ধারণের জায়গা না থাকলে আপনি আপনার পারপাস সার্ভ করতে পারবেন না, এটা সত্যি কথা। কিন্তু আপনি কি প্রিন্স ভাই পারবেন? আপনি বুকে হাত দিয়ে বলেন তো, আপনি ক্ষমতায় যেতে হলে আপনার কি করতে হবে? আপনি ভালো ভালো সুবচন বললেই মানুষজন আপনার পিছনে দাঁড়াবে না। আপনারা খুব সুন্দর কথা বলেন। আমার গিন্নি তো তাদের ইয়েতে ছাত্র ইউনিয়ন করে সে বড় হয়েছে, আমার সাথে প্রায় তার ফাইট হয় যে এরকম সুবচন করে কোনো লাভ হবে না। যে জিনিসটা মানুষের পেটে ভাত দেবে, যে জিনিসটা মানুষের কল্যাণ আনবে, সেটা করতে হলে নীতি নির্ধারণের ভূমিকা আসতে হবে। কিন্তু সেটা করতে কি আমরা পারি? প্রিন্স ভাইরা কি পারে? পারেন না। শুধু ভালো ভালো কথাই বলেন, কিন্তু ভালো কথায় পেট ভরে না। কিন্তু সেটা করতে হলে যে সাংগঠনিক শক্তি লাগে, সেটা প্রধান ভাইদের মতন ছোট দল হলেও প্রধান ভাইরা পারেন। কেন পারেন? তারা যেহেতু বঙ্গবন্ধু কন্যা মুক্তিযুদ্ধের চেতনায় যে কাজটা করতে চায়, যেটা কিনা সৌরভ ভাই কিংবা প্রিন্স ভাইদের ছাত্র ইউনিয়ন করা, ছাত্র ইউনিয়নের প্রেসিডেন্ট যেটা নাহিদ ভাই কিংবা মতিয়া চৌধুরী করেছেন, এই জন্য করেছেন যেটা কিনা কলেজ ইসলাম, মুজাহিদ ইসলাম সেলিমরা কিংবা অন্য যারা আছে প্রিন্স ভাইদের মতন যারা, তারা এটা করতে চায় না। তারা মনে করে যে এ দল আর বি দল, আওয়ামী লীগ আর বিএনপি, তারা যে সি দল, তারা যে কমিউনিস্ট পার্টি, সেই জিনিসটা তারা ভুলে যায়। তারা ক্ষমতা আসতে গেলে কারোর কাজে ভর করতে হবে, কারণ সেই ক্ষমতা তো তাদের নাই। সেই ক্ষমতা আসতে হলে আরো কত বছর পার হইতে হবে সেটা বুঝতে হবে। তা আমার যে মূল কথাটা সেটা হচ্ছে, আমরা সেই জায়গাটাই দেখব যে প্রধান ভাই বা জাসাদ যে অপকর্মগুলি করেছিল ৭২ সালের, আমাদেরকে নিশ্চিন্ত করতে দেয়নি, ঠিক মতন বঙ্গবন্ধুকে শাসন ক্ষমতায় কাজ করতে দেয়নি, এবং ইসলামী পন্থী বিরোধী দল মুসলিম লীগ, যার ফলে সৌদি আরব, চীন এবং আন্তর্জাতিক শক্তিগুলি বঙ্গবন্ধুকে ব্যতিব্যস্ত করেছে। বাংলাদেশকে ৩০ লক্ষ শহীদের এবং ২ লক্ষ মা বোনের সম্ভ্রমে হানির বিনিময়ে যে মুক্তিযুদ্ধের চেতনা বলেছিল যেসব মুক্তিযোদ্ধারা, তাদেরকে অপমানিত করার জন্য জিয়াউর রহমান যখন আসলেন, আসার পর তাদেরকেই তিনি আশ্রয় দিয়ে মন্ত্রিত্ব দিলেন এবং দেশ নীতি নির্ধারণের ভূমিকা আনলেন, যার ফলে পিছিয়ে গেছে। আজকে আপনি সুন্দর কথা বলছেন, কিন্তু সুন্দর কথাটা রাখবে কি? হ্যাঁ, আজকে বিরোধী দল নাই, বিরোধী দল থাকবে কিভাবে? আমরা তো সেই চেতনায় বিশ্বাস করি না। আজকে যদি সেই, আমি শেখ হাসিনার সাথে আমি ব্যক্তিগত, আমি দায়িত্ব নিয়ে কথাটা বলছি, শেখ হাসিনার সাথে আমার ব্যক্তিগত কথা হয়েছে। আজকে যদি কমিউনিস্ট পার্টি সেই ভূমিকায় আসতো, তাহলে তাদেরকে বঙ্গবন্ধু চান্স দেয় নাই। তাদেরকে আপনি তো খুব ইয়ে করে বড় গলায় বললেন যে যা করেছে ছাত্র ইউনিয়ন করেছে। প্রিন্স ভাই গতবারে বলছিলেন এই কথাটা, আমি সাথে সাথে কথাটা বলেছি। আমি তো সেই প্রিন্স ভাইয়ের কথাটা শুনতে চাচ্ছিলাম যে ছাত্র ইউনিয়ন করেছে, ৩রা নভেম্বর তারা করেছে, তারা প্রস্তাব বিলি করেছে। আমার ভাইয়ের বন্ধু খায়রুল ভাই চামিনীবাগের, তিনিও তো অ্যারেস্ট হয়েছিলেন সেই ৩রা নভেম্বরের ঘটনার ব্যাপারে। কিন্তু কোথায়? তারা তো করেছিলেন কিসের ছাত্র ইউনিয়নের না, তারা জাতীয়, তখন ছিল কৃষক শ্রমিক আওয়ামী লীগ, সেটা একটা যে প্ল্যাটফর্ম ছিল, প্ল্যাটফর্মে কেন আমরা প্ল্যাটফর্ম করি না? কেন ৭২ সালের স্বাধীনতার পরে প্রফেসর মুজাফফর আহমেদ, মৌলানা ভাসানী একই সুরে কথা তুললেন যে জাতীয় সরকার গঠন করতে হবে, জাতীয় সরকার গঠন করতে হবে? আপনি কি জানেন যে ৭২ সালের ৯ জানুয়ারি যখন আর কি উনি বিদায় নিচ্ছেন বঙ্গবন্ধু হিথ্রো বিমানবন্দর থেকে, তখন এক সাংবাদিক সম্মেলন বেড়ে যাচ্ছিলেন, তখন মুজিব সাহেব বলে এক ভদ্রলোক ছিলেন, যিনি স্ট্যান্ডিং কমিটি লন্ডনে থাকেন, উনারা একটা বিরাট প্রবাসী লোকরা এসে তাকে বলল যে আমাদের দাবি হচ্ছে যে একটা জাতীয় সরকার যদি হয় তাহলে এটা খুব ভালো হয়, তবে শর্ত হচ্ছে যে বঙ্গবন্ধু 99% থাকবে হলো আওয়ামী লীগ, আর 1% থাকবে যারা কিনা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। তার মানে জাতীয় পার্টিদের কমিউনিস্ট পার্টিদের কথা বলা হয়েছে, ন্যাপের ওখানে কিছু লোকদের কথা বলেছে যারা কিনা মনে প্রাণে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে, তাদের কথা বলা হয়েছে। কিছুদিন যেতে না যেতেই হঠাৎ করে কমরেড মুজাফফর আহমেদ ওই একই প্রশ্ন তুললেন, আর মৌলানা ভাসানী মানে বিভিন্ন ধরনের চিল্লাচিল্লি হইচই করে এমন একটা ভুকা মিছিল বের করেন, খাদ্যদ্রব্যের দাম বেড়ে গেছে, অমুক তমুক হয়ে গেছে। বাস্তবতা বুঝতে হবে, বাস্তবতার নিরিখে দাঁড়িয়ে যদি কথা না বলেন তাহলে কোনো সময় কোনো সুবচন কাজ দেয় না, দেবে না। এই যে আমি তো এই যে আমরা তো বার্ডস আই দিয়ে দেখি, আমরা তো থাকি প্রবাসে, যার ফলে আমরা যখন দেখি যে টেলিভিশন খুললেই বাংলাদেশে দেখি যে চালের দাম বেড়েছে, সৌরভ ভাইয়ের সাথে সাথে উপসম্পত্তি করে লিখে থাকেন। সৌরভ ভাই আপনি মাইন্ড করবেন না, আমি আপনার নামটা এই জন্য উচ্চারণ করছি, আপনাকে সুশীল সমাজের প্রতিনিধি হিসাবে আপনাকে আপনার নামটা উচ্চারণ করছি।
কিন্তু আপনি ব্যক্তি কিন্তু আপনি ভাই আমরা সবাই সুশীল, আমরা সবাই সুশীল। সেই জন্য সুশীলদেরই আমি ধরছি, সেই সুশীলদেরই আমি ধরছি। হ্যাঁ, আমি আমাকেও সমালোচনা করছি যে আমিও আমার দায়িত্ব হয়তো পালন করছি না বলেই। যে ফাহিম ভাই আসবো, আপনাকে থামাচ্ছি, আসবো আপনার কাছে, আবার আসবো, কিছু কথা আছে। লতাপা আপনার কাছে যাচ্ছে, আপনি আনমিউট করুন। লতাপা আনমিউট করুন। জি, আনমিউট করুন। জি, প্রধান ভাই থাকবেন? প্রধান ভাই কথা আছে, অনেক কথা উঠেছে, আসবে, প্রশ্ন উঠেছে। আমি আমার প্রণতি জানাই বঙ্গবন্ধুর আত্মার আমি আপনাকে প্রশ্নটা করছি। প্রশ্ন করেন, অসুবিধা নেই। সেটি হলো যে 15 আগস্টে কলঙ্কজনক ঘটনা ছাড়াও বাংলাদেশের বুকে কিন্তু আরো 4টি বেদনাদায়ক ঘটনা ঘটেছে। যেমন 71 সালে যে আমাদের মুক্তিযুদ্ধের মাঠে যুদ্ধ অপরাধের ঘটনা ঘটেছে, 75 থেকে উপযুক্ত করে অবৈধ ক্ষমতা দখল করেছে সেই সামরিক সরকাররা, এবং 21 আগস্ট ঘটেছে। সামরিক সরকাররা বাংলাদেশটাকে যেভাবে খিচুড়িতন্ত্র করেছিল, কিছু মৌলবাদ, কিছু গণতন্ত্র, কিছু আপনার এই ধর্মনিরপেক্ষ, এইভাবে সবকিছু নিয়ে খিচুড়িতন্ত্র করে তারা দীর্ঘদিন যাবৎ 21টি বছর করেছে। এবং 21 আগস্টের মতো একটি দুঃখজনক ঘটনা ঘটেছে, যেটি একটি দলের প্রধানদেরকে এক নিমিষে শেষ করার প্রকরণ ছিল গ্রেনেড হামলার মাধ্যমে। তো এই সবকিছু মিলিয়ে এই যে আমাদের অতিথিরা আলোচনা করলেন, লতা আপা আপনি কি বলবেন এই ব্যাপারে, আপনার অভিমতটা কি? জি বলুন, ছোট করে বলুন। হ্যাঁ, আমি শ্রদ্ধা জানাচ্ছি আজকে যারা এখানে হাজির রয়েছেন প্রত্যেকেই আমার নমস্য। এবং আমি বেড়ে উঠেছি আপনাদের বলবো যে ছায়ায় পরোক্ষভাবে, কারণ আমি দেখেছি জাসদের জন্মের সময়টা, আমি দেখেছি জন্ম থেকে আমি খেলাঘর উদীচী সাথে যুক্ত মেয়ে, উদীচীর সাথে গণসঙ্গীত গেয়ে গেয়ে বড় হয়েছি। আমি বলবো যে কমিউনিস্ট পার্টির এই যে কালচারাল যে উইং, সেই উইং কিন্তু আমাদেরকে একান্তভাবে বলবো যে আলাদাভাবে তৈরি করেছে, পড়তে শিখিয়েছে, বই পড়তে শিখেছি, জানতে শিখেছি, যুক্তি নির্ভর কথা বলতে, কথা শুনতে শিখেছি। তারপরে হয়েছে জাসদের জন্ম। ইন বিটুইন আমাদের দেশ স্বাধীন হয়েছে, আমাদের দেশের স্বাধীনতার পরবর্তীতে বঙ্গবন্ধু দেশে ফিরেছেন, এবং সেই সময়টাতে আমি ছোট ছিলাম, কিন্তু থাকলেও মনে রাখার জন্যে, মনে স্মৃতি ধরে রাখার জন্য সেটা যথেষ্ট ছিল। আমি একটি কথা বলতে চাই, প্রিন্স ভাই, ডক্টর জিয়া কথা বলেছেন নাজমুল ভাই প্রধান, এবং সেই সাথে সোহরাব ভাই বলেছেন, যেটির জবাব আমি বলবো যে যথার্থভাবেই শুরু করেছেন, রেগে গিয়েছেন একটু ফাহিম রেজা নূর ভাই, কিন্তু ফাহিম রেজা নূর ভাই না বললে আমি ভাবছিলাম যে আমি ওই কথাগুলো বলবো। একটি কথা বলতে চাই, বঙ্গবন্ধু যখন ক্ষমতায় এবং দেশ যখন একটি যুদ্ধ বিধ্বস্ত দেশ, হ্যাঁ, 72 থেকে নিয়ে একেবারেই 75-এর আগস্ট পর্যন্ত এই যুদ্ধ বিধ্বস্ত দেশটাতে কমিউনিস্ট পার্টি কিভাবে বঙ্গবন্ধুর পাশে ছিলেন? এই প্রশ্ন কিন্তু আমাদের প্রজন্ম শুধু নয়, আমাদের পরবর্তী প্রজন্ম কিন্তু এই প্রশ্ন নিয়ে আসবে আপনাদের সামনে। আপনারা কিন্তু কেউ এর থেকে মুক্ত হবেন না কখনো। আমরা কিন্তু তাকিয়েছিলাম যে বিরোধী দল, একটা ক্যান্টনমেন্টে জন্ম নেওয়া একটি দল, বা একের পর এক দুটি দলই, এরশাদের দল এবং জিয়াউর রহমানের দল, এই ক্যান্টনমেন্টে জন্ম নেওয়া দলই তো অবৈধ, জন্মটাই তো অবৈধ। সেই জন্ম নেওয়া অবৈধ সরকারের সাথে কিন্তু আমাদের জাসদ বাসদ কমিউনিস্ট পার্টির লোকজন ছিলেন। এই লজ্জা তারা কি দিয়ে মুছবেন? বঙ্গবন্ধু সমালোচনা করুন, শেখ হাসিনার সমালোচনা করুন, বাস্তবতার নিরিখ ভুলে যান। বাস্তবতা তো মানতেই হবে। কমিউনিস্ট পার্টি যদি চিন্তা করে দেখে, জাসদ বাসদ যদি চিন্তা করে যে কেন তারা কোনোবারই কখনো ক্ষমতায় আসতে পারেনি, বাংলাদেশের বাস্তবতার কারণে। কারণ এই দেশ একটা বিশাল গ্রুপ ধর্মভীরু, প্রচন্ড রকমের ধর্মভীরু, সেই ধর্মভীরু যে বিশাল বিশাল যে গোষ্ঠী, যে জনগোষ্ঠী, প্রচন্ড রকমের ধর্মভীরু, তারা মৌলবাদের দিকে ঝুঁকে গেছে। মৌলবাদ কি করে ঢুকলো? মৌলবাদের যারা
প্রণেতা, যারা প্রধান, তাদেরকে সহায়তা করেছেন কে? আজকে শেখ হাসিনার বদনাম দিচ্ছেন, আজকে শেখ হাসিনার বদনাম হচ্ছে। শেখ হাসিনা কখনো কখনো এমন কাজ করছেনও যেটা আমরা অবাক হচ্ছি, আমাদের ভালো লাগছে না, আমাদের খুবই কষ্ট হচ্ছে। কিন্তু আবার আমি দেখছি, আবার আমরা সবাই দেখছি, আপনারাও দেখছেন, স্ট্র্যাটেজিক্যালি ক্ষমতায় থাকতে গেলে, ক্ষমতাকে সুসংহত রাখতে গেলে স্ট্র্যাটেজিক্যালি তাকে আগাতে হবে। যে স্ট্র্যাটেজি তিনি 80 সালে যখন বাংলাদেশে ফিরে আসেন, তারপরে দীর্ঘ বছর যে স্ট্র্যাটেজি তিনি মানেননি, তিনি নেননি বলে তিনি পিছিয়ে গেছেন। কত বছর ছিল আমাদের জিয়াউর রহমানের হাতে, খালেদা জিয়ার হাতে, এরশাদের হাতে। চিন্তা করেন তো, স্বাধীনতার আজকে প্রায় 50 বছর। তার মধ্যে কত বছর আমরা পরাধীন ছিলাম, কত বছর আমরা জয় বাংলা বলিনি, কত বছর আমরা বঙ্গবন্ধুর নাম বলতে পারিনি, কত বছর আমরা পাকিস্তানি হানাদার বাহিনী, পাকিস্তানি সেনাবাহিনী আমাদেরকে হত্যা করেছে, যুদ্ধ, পাকিস্তান আমাদেরকে ধ্বংস করেছে বলতে পারিনি। বলেন, কত বছর আমাদের রাজাকার মন্ত্রী ছিল, আপনারা তো ছিলেন তাদের সাথে। আপনারা এই দায়, এই লজ্জা কোন নেকাব দিয়ে ঢাকবেন? কোন হেজাবে কাজ হবে না। তো বিষয়টা হচ্ছে পাশে থাকুন। একটি দেশ গড়ার জন্য যে কমিউনিস্ট পার্টির নেতাদেরকে আমার বাবা তার বালক বয়সে স্বদেশী আন্দোলনের সাথে যুক্ত ছিলেন, আমার বাবা তার বালক বয়সে স্বদেশী চিন্তা চেতনায় বেড়ে উঠেছিলেন, জন্ম থেকে আমাদেরকে বলতে শিখিয়েছেন জননী জন্মভূমি স্বর্গাদপি গরীয়সী। আমাদেরকে লাল মলাটের বই উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি থেকে ব্যাগে, কাপড়ের ব্যাগে ভরে এনে দিয়েছেন, পড়া শেষ হলে আবার নিয়ে পাবলিক লাইব্রেরিতে ফেরত দিয়ে এসছেন। আমাদের ভাইয়েরা কেউ আওয়ামী লীগ করেছে, কেউ ছাত্র ইউনিয়ন করেছে, এর মধ্যে দিয়ে আমরা আসছি এই পর্যন্ত। ওই কালো নেকাব আপনারা বা কি করে ছড়াবেন মুখের উপর থেকে? এগুলো ভুল হয়নি? আজকে বাংলাদেশে কেন এই মৌলবাদ, কেন আজকে হেফাজতে ইসলাম, আরো কত রকম হাজারো গন্ডা নাম আপনারা খুব ভালো করে জানেন। আমি রাজনৈতিক কোনো নেতা নই, আমি অতি সাধারণ একটি মেয়ে। আমার মনে এই প্রশ্ন, এরকম লাখো লক্ষ মেয়ের প্রশ্ন, লক্ষ ছেলের প্রশ্ন, এই জবাব কি করে দেবেন? আপনারা কেন পাশে থেকে বঙ্গবন্ধুকে তার ভুল ভ্রান্তি ধরিয়ে দিয়ে তার পাশে থেকে দেশ গঠনে সাহায্য করেননি? আপনারা তার সমালোচনা করে নিজেকে সরিয়ে নিয়েছেন। যতবার আওয়ামী লীগ ক্ষমতায় আসে আপনারা কিন্তু দূরে থাকেন আর সমালোচনা করেন, কিন্তু যখনই জিয়ার পার্টি বা এরশাদের পার্টিকে আমরা দেখেছি, আমরা কিন্তু আপনাদেরকে সোচ্চার দেখিনি ভাই। যে কমিউনিস্ট পার্টি, যে কমিউনিজমের মূল মন্ত্র আমরা বুকের ভেতরে লালন করে প্রদীপ জ্বালিয়ে বেড়ে উঠেছি, বাদ দেন আওয়ামী লীগ। আওয়ামী লীগ তো পরে চিন্তা করেছি, কিন্তু আমরা কিন্তু বেড়ে উঠেছি যে চেতনাটা নিয়ে, সে কিন্তু কমিউনিজমের চেতনা, যে কেউ খাবে আর কেউ খাবে না তা হবে না। নারী শিক্ষা, লেখাপড়া করা, মানুষ হওয়া, শক্ত হয়ে দাঁড়ানো, প্রতিবাদী হওয়া, নিজের অধিকার সম্পর্কে সচেতন হওয়া, কি আমাদের শেখালো? শেখালো তো খেলাঘর, উদীচী। কেন আজকে এত বড় ফেইলিওর? সারা বিশ্ব জুড়ে কমিউনিজমের এত বড় ফেইলিওর, কি জবাব আছে তার? আপনাদের কাছে জানতে চাই, আপনাদেরকে পাশে পেতে চাই। আমি মনে করি বাংলাদেশকে যারা বিশ্বাস করে না, মুক্তিযুদ্ধে যারা বিশ্বাস করে না, ক্যান্টনমেন্টে জন্ম নেওয়া সেই সমস্ত মানে সেই সমস্ত দল, আমি খারাপ শব্দটি বলতে চাই না, যাদের জন্মকেই আমরা স্বীকার করি না, সেই সমস্ত দলের কোনো অধিকার নাই বিরোধী দলে থাকবার। আপনারা কেন রিকনসাইল করেন না? আপনারা এই সমস্ত দলগুলি কেন একত্রিত হন না? আমরা তো তখন জাসদ যখন সৃষ্টি হয়েছে, যখন তাদের হয়েছে, যখন সে সমস্ত মিটিং এ ইউনিভার্সিটিতে আমাদেরকে ডাকতো, যেতাম, বসে দূরে শুনতাম, তখন তো মনে হতো সমস্ত শিক্ষিত লোকেরা জাসদ করছে। আরে বাপরে, ইউনিভার্সিটির সেরা ছাত্ররা কথা বলছে, কি তাদের জ্ঞান, কি তাদের বিজ্ঞান, কি তাদের মস্তিষ্ক, কি তাদের চিন্তা, কি তাদের যুক্তি। কই, মৌলবাদের সঙ্গে যখন সাথ দেয় তারা, তখন তো লজ্জায় আমাদের মাথা হেঁট হয়ে যায়।
হ্যাঁ, আজকে শেখ হাসিনা স্ট্র্যাটেজিক্যালি কি করছে আমার চেয়ে আপনারা সেটা ভালো জানেন। কেন কেন মুখোমুখি দাঁড়িয়ে দূর থেকে তার সমালোচনা না করে পাশে এসে তার হাতটা ধরেন? আপনারাই কিন্তু পারেন চেঞ্জ করতে। আপনারা যদি পাশে থাকতেন তাহলে 21শে আগস্ট তৈরি হতো না। আপনারা যদি পাশে থাকতেন 75-এর 15ই আগস্ট তৈরি হতো না। দেখেন যা হয়ে গেছে, কত দুঃখজনক, কত মর্মান্তিক। যখন কর্নেল তাহেরকে ফাঁসি দিয়েছে তখন কি কাঁদিনি? আবার কর্নেল তাহেরের যে প্রচ্ছন্ন কত রকম বঙ্গবন্ধু হত্যার পিছনে তার যে প্রচ্ছন্ন সম্মতি ছিল বা তারও যে কারুকাজ ছিল, সে কি জানতাম না? সে কি আজকে আমরা জানি না? সে কি আমাদেরকে বেদনার সৃষ্টি করে না? এই যে ভুল, এই সমস্ত ভুল কাটিয়ে কি উঠবে কখনো আমার দেশের নেতা নেত্রীরা, আমার দেশের বিভিন্ন দলগুলি? আর ক্যান্টনমেন্টে জন্ম নেওয়া দলগুলিকে আপনারা পায়ে পিষে মারেন না কেন? কেন আপনারা মাটির তলায় তাদেরকে দাবিয়ে দেন না? আপনারা বাঙালির সংস্কৃতির, ওরা তো তা নয়। সেই জন্যে আমি সবসময় বলি এবং ভাবি এবং চিন্তা করি এবং আশা করি যে বঙ্গবন্ধু কন্যার হাত থেকে কোনো ভুল যেন না হয়। আপনারা পাশে এসে দাঁড়ান। আপনাদের প্রজ্ঞা, আপনাদের শিক্ষা, দেশের প্রতি দেশপ্রেম, আপনারা সূর্য সেনের অনুসারী, আপনারা প্রীতিলতাকে স্নেহে, মমতায়, ভালোবাসায়, শ্রদ্ধায় মাথায় করে রাখেন। আমরা তো তাই শিখেছি আপনাদের কাছে। জি, আসবো লতা আপা আপনার কাছে। জি, এই দেশকে আমরা আসবো। এই নাজমুল হক প্রধান ভাই শুনতে পাচ্ছেন? জিয়া ভাই থাকেন, আমরা আসছি। প্রধান ভাই শুনতে পাচ্ছেন? পাচ্ছি। জি, প্রধান ভাই আপনি শুনলেন? প্রধান ভাই আমি শুনলাম, কথা কি বলবো আমি? হ্যাঁ, না আমি বলি, আপনি সাউন্ডটা ঠিক সাউন্ড হচ্ছে না, ঠিক পাচ্ছেন? হ্যাঁ, পাচ্ছি। প্রধান ভাই শুনুন, প্রশ্নটা শুনুন আপনি। প্রশ্নটা হলো যে লতা আপা অনেক কথা বললেন, সৌরভ ভাই বললেন, আমাদের ফাহিম রেজা নূরও বললেন, এই যে বাংলাদেশটা যে এই যে 21টি বছর খিচুড়িতন্ত্র করা হলো সেই স্বৈরশাসকরা, তার পাশাপাশি আওয়ামী লীগ যখন বঙ্গবন্ধুর হত্যার পরে 21টি বছর নাম নিতে পারে নাই, সেই জায়গায় আজকে বিএনপি তো এইটুকু বলতে পারে যে আওয়ামী লীগ তো তাদেরকে নিঃশেষ করে নাই। আপনি এইটুকুও জানেন যে আওয়ামী লীগকে যখন জিয়াউর রহমান সরকার, স্বৈরশাসক জিয়াউর রহমান সরকার যখন মানে সে যে নামকাস্তে যে বলে যে বহুদলীয় গণতন্ত্র, সেই কারণে যে আওয়ামী লীগকে রাজনীতি করার মানে ক্ষমতা বা সুযোগ করে দিয়েছিল, সেখানে আপনি একটি জিনিস লক্ষ্য করবেন, সেখানে কিছু আপনার বিধিনিষেধ করা মানে দেওয়া হয়েছিল। আপনি সাউন্ডটা ঠিক করুন। আমার সাউন্ড ঠিক আছে, আমার চার্জ থাকতেছে না, আমার বোধহয় বেশিক্ষণ থাকা যাবে না। আপনি চার্জার লাগিয়ে একটু শুনুন, কারণ কথাগুলি আজকে শেষ পর্ব, আজকের কিছু মূল্যবান কিছু কথা আছে। এখন সেই জায়গায় আপনি একটি জিনিস দেখবেন যে সেখানে কিছু নিয়ম করে দেওয়া হয়েছিল। বঙ্গবন্ধু শব্দটা উচ্চারণ করা যাবে না, জয় বাংলা উচ্চারণ করা যাবে না, এইভাবে বিভিন্নভাবে করে দেওয়া হয়েছিল। সেইভাবে 75-এর 15 আগস্টের পরে আওয়ামী লীগকে যেভাবে মানে দল করার ব্যাপারে, জনগণকে সম্পৃক্ত করার ব্যাপারে যেভাবে মানে দলের উপর নির্যাতন করা হয়েছিল, সেই জায়গায় তো বিএনপির আজকের পরিস্থিতিতে একেবারে সেই ধরনের না। জি বলুন নাজমুল হক প্রধান। সৌরভ ভাই কিছু মৌলিক কথা তুলছেন, আমি সেই জায়গা থেকে ধরতে চাই। উনি আত্মজিজ্ঞাসার কথা বলেছেন, আমি সমর্থন করে বলবো। আমি এখানটায় ফাহিম রেজা নূর ভাই, আমাদের লতা আপা কিছু কথা বলেছেন। আমি শুধু ওনাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো, একটা গান বাংলাদেশে খুব প্রচলিত আছে, এই দিন না আরো দিন আছে, সেই দিন নিয়ে যাবে শেষ দিনের কাছে, বুঝছেন না? ঘটনা হচ্ছে যে দেশ স্বাধীনের পরে আমরা জাসদ কেন করলাম এবং কেন আমরা আচরণ ঠিক করতে পারলাম না, বঙ্গবন্ধুর পাশে কেন তাজউদ্দিনটা মোস্তাকরা গেল, এটা বোধহয় ওনারা ভালো করে বুঝেন নাই।
বুঝলেই কথা বলবো, আমরা কেন থাকতে পারি নাই, কেন খন্দকার মোস্তাকরা গেল, তাই না? এখন বঙ্গবন্ধু কন্যার পাশে কেন হেফাজত যাচ্ছে? পার্লামেন্টে আমার বক্তৃতা আছে, প্রসঙ্গে পার্লামেন্টে ছিলাম, বক্তৃতা আছে। আমাদের শিক্ষানীতিতে কি পরিবর্তন হয়েছে আজকে আত্মজিজ্ঞাসা, মানে সৌরভ ভাই এই কথাগুলি বলতে চাইছেন, এবং এই কথাগুলির যদি জিজ্ঞাসা নিজের প্রতি যদি পরিষ্কার কোনো যদি কথা না বলতে পারি, নিজের বিবেকতে পরিষ্কার, তাহলে আবার যে ভুল অতীত হয়েছিল সেই ভুলের কাছে আবার মাথা নত করবো। আমার কাছে মনে হয়েছে যে, যেমন ধরুন আজকে আমি যখন ৭২-৭৫ জাতীয় রাজনীতি বলতে যাবো, তখন আওয়ামী লীগের রাজনীতির কথা তোমাকে বলতে হবে। শাসক দল হিসেবে আপনি যদি একটা ভোট ছাত্র সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে করতে পারেননি, ছাত্র সংসদ নির্বাচন সেটাও সুষ্ঠুভাবে করতে পারি নাই, জাতীয় সংসদ নির্বাচন সেটা তো অনেক প্রশ্ন। আমি সেই আলোচনা যাচ্ছি না, আমি বলছি এই ভুলগুলি হওয়ার পরেই কিন্তু আমরা একত্রিত হয়েছিলাম। আজকে যদি সে আত্মজিজ্ঞাসা আমাদের না হয়, তাই না, তাহলে একই ভুলের মধ্যে আমরা আবার মাথাটা ঢুকিয়ে দেব, যার কারণে আজকে ওবায়দুল কাদের সাহেব উল্টাপাল্টা কথা বলছেন। আমি এটুকু বললাম। দ্বিতীয় কথা হচ্ছে আমার, যেটা হচ্ছে যে হ্যাঁ, বিএনপি সেই সময় যা করেছিল পরিষ্কার, এটা তো নতুন কথা না, নতুন কথা না। বিএনপি আইন করে এসব বন্ধ করছে। এই আইনটার ভিত্তি ধরে খন্দকার মোস্তাক হত্যাকাণ্ড করে তার বিচার করা যাবে না, সেই ভিত্তির উপর দাঁড়িয়ে জিয়াউর রহমান এই কাজগুলো করেছে, বহুদলীয় গণতন্ত্র নামে জামাত রাজাকারদের রাজনীতি করার সুযোগ দিয়েছে, খালেদ প্রধানমন্ত্রী, পরিষ্কার বিষয়। তাহলে আজকের প্রেক্ষাপটে আমাকে কেন, যদি আমি মনে করি যে না এই রাজনীতিটা, এই যে সামরিক দখল, এই রাজনীতিটা অবৈধ, তাহলে অবৈধ রাজনীতি কোর্টে রায় আছে, তাহলে এটাকে ব্যান করি না কেন? ব্যান করে দেয়, এটাকে ব্যান করে নতুন রাজনীতি হোক। আমি মনে করি এইসব রাজনীতি নিষিদ্ধ হওয়া উচিত। নিষিদ্ধ হওয়ার পরে এবং বঙ্গবন্ধু হত্যা নিয়ে আজকে যে এই শেষ সময় আবারও বলবো, তদন্ত হোক, এবং তদন্ত হওয়ার মধ্য দিয়েই বাংলাদেশ ভবিষ্যৎ তার নতুন নতুন যাত্রা শুরু করুক। বাংলাদেশে এখনো আমরা যোগা খিচুড়ি করে আছি। ওই যে যেমন জিয়া খারাপ এরশাদ ভালো, ঠিক তেমনই জামাত খারাপ হেফাজত ভালো। এই তত্ত্ব বাংলাদেশের কখনোই সংগত করবে না, মুক্তিযুদ্ধের চেতনাও বাস্তবায়ন করবে না। আমার ধারণা সৌরভ সাহেব সেই কথাই বলতে চাইছেন। আমরা সেই কথা না গিয়ে আমরা অনেক ফিরিস্তি গাইলাম। এই ফিরিস্তি গায়ে বাংলাদেশের বর্তমান যে সংকট, সেই সংকট থেকে উত্তরণ করা যাবে না। আমি আশা করব যারা আমরা রাজনীতির মাঠে সক্রিয় নিষ্ক্রিয় পক্ষে বিপক্ষে যারা আছি, তারা সবাই বিষয়গুলি ভাবি, আত্মজিজ্ঞাসা করি। আজকের মুক্তিযুদ্ধের চেতনার নামে আজকে এই যে অসংখ্য ক্রস ফায়ার, একটা ওসি শুধু 164 জন ক্রস ফায়ার করে মারছে, কিন্তু চিন্তা করতে পারেন গণতন্ত্র দেশে একবার মনে ভাবেন না, একটা জিজ্ঞেস করেন না যে একটা ওসি এতগুলো লোককে কেমনি মেরে ক্রস ফায়ার করে? দেশে কি আইন আছে? এই উত্তরটা কার কাছে নেবেন? নিজের কাছে নেন। নিজের কাছে নিলে সামগ্রিক উত্তর পেয়ে যাবেন, এবং আমার ধারণা আমরা একটা ফার্স্ট স্টেপ দিতে পারবো। না হলে আমার ধারণা আমরা আরো অন্ধকার গহ্বরের দিকে চলে যাচ্ছি এবং আরো খারাপ জায়গায় চলে যাচ্ছি। আমি সেই জায়গাটায় লক্ষ্য করার জন্য সমস্ত রাজনীতি অঙ্গন, যারা মুক্তিযুদ্ধের, যারা বঙ্গবন্ধু চেতনা, যারা জয় বাংলা, যারা ভালোবাসি, যার জন্য লড়াই করছি, আসেন আমরা সেটা বাস্তবায়নের জন্য আমরা নিজের কাছে জিজ্ঞাসা করি আমাদের কি করা উচিত। যদি জিজ্ঞাসা করি তাহলে আমরাই নিজের কাছে উত্তর পেয়ে যাব আমাদের কি করা উচিত। আমি আর কথা না বলে আমি শুধু বলবো, এই শোকের মাসে বঙ্গবন্ধুর সেই আজকে 50 বছর 75 সালের তার যে পরিবার, সেই হত্যাকাণ্ড, জঘন্য যে রাজনৈতিক হত্যাকাণ্ড হয়েছে, সেই হত্যাকাণ্ড বিরুদ্ধে দাঁড়িয়ে আমরা আসেন সামনে যাতে এরকম পরিবেশ সৃষ্টি না হয়, সেই দিকেই আমরা যাতে ধাবিত হতে পারি, সেই আহ্বান জানিয়ে আমি শেষ করছি। প্রধান ভাই থাকেন, আপনাকে দিয়ে শেষ করবো, আপনি থাকেন। জিয়া ভাই শুনতে পাচ্ছেন? জিয়া ভাই আনমিউট করুন, জিয়া ভাই আনমিউট করুন। জিয়া ভাই, প্রধান ভাই যে বলল আপনি তো শুনতে পেলেন। জিয়া ভাই শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি, বলেন। জি, প্রধান ভাই বলল যে আপনি প্রধান ভাই বক্তব্যটা শুনতে পেয়েছেন। এই ব্যাপারে আপনার এই সামগ্রিক যে আজকের আলোচনার যে কথাগুলি শুনলেন, না আসলে কি ব্যাপার হচ্ছে যে সবাই লতা আপা যে কথা বলেছে তারও যেমন মেরিট আছে, আবার মানে আমাদের সৌরভ ভাই যেটা বলেছেন তারও মেরিট আছে, কিন্তু আমি যেমন লতা আপা খুব আবেগ থেকে কথাটা বলেছেন, তার কষ্ট থেকে তিনি কথাটা বলেছেন, সুতরাং এটা মনে করার কোনো কারণ নেই যে এই আবেগের কোনো মূল্য নেই, এটা মনে করার কোনো কারণ নেই যে এই ইমোশনের কোনো জায়গা নেই। আবার সৌরভ ভাই হয়তো লজিক দিয়ে বলেছেন, কিন্তু আমি আপনাকে একটা প্রশ্ন জুড়িয়ে দিচ্ছি। এই যে প্রধান ভাই বলল যে দেশে গণতন্ত্র নেই, দেশে আপনার আমি সেটা আসছি, আইন বহির্ভূত হত্যাকাণ্ড হচ্ছে। জি জি বলুন। আমি ছোট করে সবগুলো বলছি, কভার করার চেষ্টা করছি। এখন সৌরভ ভাই মানে বিষয়টা হচ্ছে যে দুর্ভাগ্যক্রমে মানে বাংলাদেশের যে গণতান্ত্রিক বিধি ব্যবস্থা, আপনি এগুলো নিয়ে আলোচনা আমাদের খুব বেশি, খুব সিরিয়াস
আলোচনা কিন্তু হয়নি। আপনি ওয়েস্টার্ন গণতন্ত্র বাংলাদেশে দেখতে চাচ্ছেন, তো ওয়েস্টার্ন গণতন্ত্র ডেভেলপ করার জন্য তো তার প্রিরিকুইজিট ছিল, তার রেনেসা হয়েছে, আরবান রেভুলেশন হয়েছে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছে, ওমেন্স এম্পাওয়ারমেন্ট হয়েছে। বাংলাদেশের আপনি এক দরিদ্র সীমার নিচে মানুষ একটা বিরাট অংশ বাস করছে, নারীদের মুক্তি এখনো সেইভাবে আসেনি। আমি আগের কথা বলছি, যদি আগের প্রসঙ্গ আসে 80-র দশক বা 90-এর দশকের কথা বলছি। তো এইরকম একটা অবস্থার মধ্যে এটা হচ্ছে বাস্তবতা। আমি বলছি যে আপনি যদি সেই গণতান্ত্রিক বিধি ব্যবস্থা চান, তাহলে পরে কিন্তু এটা কিন্তু আসলে রিয়ালিটি হচ্ছে যে এখানে এই যে 21 বছর একটা যে ধারাবাহিকতা, বঙ্গবন্ধু মানে একটা দেশ স্বাধীনের মধ্য দিয়ে তিনিও কিন্তু এটা কেন বলেছিলেন যে আমি সবাই পায় সোনার খনি, আমি বেজি চোরের খনি, 7.5 কোটি কম্বল আনলাম, আমার এগুলো তো তার আত্মজিজ্ঞাসাই ছিল। তো প্রধান ভাই যা বলছেন, বঙ্গবন্ধুর সেই আত্মজিজ্ঞাসা তো সেই 72-তেই ছিল, 73-তেই ছিল। তার মানে কি আওয়ামী লীগের মধ্যে আত্মজিজ্ঞাসা নাই? অবশ্যই আছে। কিন্তু আপনি এই যে ওই যে বলা হচ্ছে না, দিনে দিনে বহু বাড়ি আছে দেনা, শুধিত হইবে ঋণ। এখন আপনি 75-এর পরবর্তীতে যেভাবে আপনি পুরো রাষ্ট্র ব্যবস্থা নষ্ট করেছেন, ইনস্টিটিউশনকে ধ্বংস করেছেন, পলিটিক্যাল কালচার ধ্বংস করেছেন, আপনি মাদ্রাসা কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা তৈরি করেছেন, আপনি অজস্র মানে এই যে জামাতে ইসলাম থেকে শুরু করে সমস্ত আপনি সমস্ত রাজনৈতিক দলগুলো যেগুলো ইসলামকে কেন্দ্র করে এদেরকে আপনি বড় করেছেন। এই কারণেই কিন্তু পলিটিক্সটা ডিফিকাল্ট হয়ে গেছে, যেটা যে জিয়াউর রহমান বলেছিলেন যে আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর দি পলিটিশিয়ানস। দ্যাট ওয়াজ দ্য রিফ্লেকশন অফ মানে জিয়াউর রহমান আর কি যে ভবিষ্যৎবাণী তিনি করেছিলেন। কাজেই সেই কারণেই কিন্তু আমি জানি না, সৌরভ ভাই হয়তো বলছেন বটে, কিন্তু এই বাংলাদেশের সুশীল সমাজ, যেটা লতা আপার কথায় আবার যাই, লতা আপা যেটা বলছেন যে যখন আপনি যে কথাটা প্রশ্নটা করলেন 21শে অগাস্টে হওয়ার পরেও বলছেন যে দুই দলের মধ্যে আলোচনার বাইরে কোনো আলোচনা ডায়লগ আপনি কার সাথে করবেন, তাই না? আপনি ডায়লগ কার সাথে করবেন? যে 75-এর 15ই আগস্টের অসমাপ্ত কাজ শেষ করার জন্য 21শে অগাস্ট রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে, তার রাষ্ট্রের অ্যাপারেটাস ব্যবহার করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যারা জীবিত ছিলেন, ভাগ্যক্রমে বেঁচে গেছেন, তাদেরকে নিশ্চিহ্ন করা, আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যেই মেধাশূন্য 75-এও কিন্তু হয়েছে যে আপনি 4 নেতাকে হত্যা করা হয়েছে। এখন এই যে একটা স্ট্রাগলের মধ্য দিয়ে আওয়ামী লীগ এখানে এসছে, 21 বছর ক্ষমতায় না থাকা এবং তার পাশাপাশি যে কায়েমি স্বার্থবাদ, ইনস্টিটিউশন ধ্বংস হয়ে যাওয়া, একটা আপনি যেটা বলছেন যে একটা জগা খিচুড়ি বা একটা পলিটিক্যাল কালচার এই দেশে তৈরি হয়েছে, রাজনীতিকদের কেনা বেচা। এরশাদ সাহেব যখন ইচ্ছে, আমরা কোরবান আলীকে দেখেছি, ক্যাপ্টেন হালিম চৌধুরী দেখেছি যে 14 দলের 7 দলের মিটিং করে পরবর্তীতেই তারা মন্ত্রী হয়েছে। তো দ্যাট ওয়াজ দ্য রিয়ালিটি। আপনি এই রিয়ালিটি কিভাবে অস্বীকার করবেন? এবং এই অস্বীকার যদি সৌরভ ভাই করেন, বঙ্গবন্ধু কন্যা কেউ কি মনে করেছেন যে এই মতিউর রহমান নিজামীর ফাঁসি হবে? কেউ কি মনে করেছেন যে আপনার সালাউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসি হবে? and that is also another reality, যে এই কাজও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা করেছে। এবং এই যে দীর্ঘদিন, আমি তো মাঝে মাঝে বলি যে আওয়ামী লীগের একটা বড় সময় কেটে যাচ্ছে তার মানে হত্যাযজ্ঞের বিচার করা। বঙ্গবন্ধু হত্যার বিচার করতে কত সময় গিয়েছে, 4 নেতার হত্যার বিচার করা, আপনার মানে কর্নেল তাহের হত্যার বিচার করা, আপনার সুশাসন প্রতিষ্ঠা করার সংগ্রামেই তো আওয়ামী লীগ এখনো আছে। তার মধ্যে যে V4 যেই মানে আপনার একেবারে ধর্মভিত্তিক রাজনৈতিক দল, এই যে ওয়াজ কেন্দ্রিক যেই বিশাল মানে আমি বলবো কায়েমি স্বার্থবাদ তৈরি হয়েছে, এদের সাথে নিয়েই তো তাকে চলতে হচ্ছে। এবং এই চলতে হচ্ছে বলেই কিন্তু আপনি খেয়াল করে দেখেন, আসম আব্দুর রবকে মন্ত্রিত্ব দিতে হয়েছে আওয়ামী লীগকে। আসম আব্দুর রব যদি আমরা আত্মসমালোচনা করি, আসম আব্দুর রবের আত্মসমালোচনা আপনার কতটুকু করেছেন? কোন সুশীল সমাজের লোকজন আসম আব্দুর রব নিয়ে 2টি কথা বলে? আপনি বলুন। কিংবা আনোয়ার হোসেন মঞ্জুকে তার মন্ত্রিত্ব দিতে হয়েছে, কিংবা আপনি আজকে যেই মানে এগুলো তো করতে হয়েছে, এটাই হচ্ছে তার কম্প্রোমাইজ। আর আমি সৌরভ ভাইকে বলছি যে এই বাস্তবতা আছে বলেই সৌরভ ভাই দেখেন, মতিউর রহমান একজন বিখ্যাত আপনার সাংবাদিক এবং তিনি একসময় একতার সম্পাদক ছিলেন, একসময় বহু মানুষের স্বপ্ন দেখিয়েছেন। সেই মতিউর রহমানকে কি করতে হয়েছে, কাদের কাছে যে ক্ষমা চেতে হয়েছে, চিন্তা করে দেখুন। তো দ্যাট ওয়াজ অ্যানাদার রিয়ালিটি। এবং আবারও আমি বলছি, দেখেন 111 এসছি আমরা, 111-এ আপনার সম্পাদক কিন্তু লিখেছে খালেদা জিয়া এবং শেখ হাসিনাকে এখনই চলে যেতে হবে, মন্তব্য প্রতিবেদন লিখেছে।
সো কাজেই আপনি সমালোচনাটা যখন করবেন, আমি বলছি যে আমি তো বলেছি যে আওয়ামী লীগকে এই কারণে, আওয়ামী লীগ তো আর কমিউনিস্ট পার্টি না, কমিউনিস্ট পার্টি কতটুকু তারা এই আলোচনাটা এনেছে যে আমি এখন মানে আমি একদম হার্ডকোর সেই অর্থোডক্স পলিটিক্সের মধ্যে থাকবো, নাকি আমি মানে সোশ্যাল ডেমোক্রেসির মধ্যে যাব। মার্কসিজম তো এটা কন্টিনিউয়াস প্রসেস। মার্কস বেঁচে থাকলে কি আজকের এই বিশ্বায়ন আর এই নিও লিবারালিজমের মধ্যে কি তিনি সেই সিজার অফ দ্য স্টেট শ্রমিক শ্রেণীর একনয়তন্ত্রের কথা বলতেন? আর এই শ্রমিক শ্রেণীর থেকে আপনার কত আইডেন্টিটি পলিটিক্স, এই যে মানে নারীদের ক্ষমতা, এনভায়রনমেন্টালিস্ট, কত রকম গ্রুপ তৈরি হয়েছে সমাজের মধ্যে, এথনিক গ্রুপ, ইমিগ্র্যান্ট গ্রুপ। সো প্রত্যেকেরই কিন্তু নতুন নতুন মানে অথরিটি, এবং তাহলে ক্লাসের যে পুরানো ক্লাসের ধারণাও কিন্তু একেবারে একাডেমিক জায়গা থেকে শেষ হয়ে গেছে। কার্ল মার্কস বেঁচে থাকলে কি তিনি বলতেন যে শ্রমিক শ্রেণীর সমাজতন্ত্র কায়েম করতে হবে? অ্যাবসলিউটলি নট। বিশাল আপনার মানে কি বলে এটা, আমাদের শ্রমিক শ্রেণীর পাশাপাশি আমাদের এখন যে সার্ভিস সেক্টরের যে ইন্ডাস্ট্রিয়াল লেবার তো নাই, ইন্ডাস্ট্রিয়াল প্রলেতারিয়েট, ইন্ডাস্ট্রিয়াল সেই প্রলেতারিয়েট, যে ডিক্টেটরশিপ বা প্রলেতারিয়েট, এগুলো কি আর এখন এগুলো চলে? তাহলে আমি বলছি যে আপনি এগুলো নিয়েও তো আত্মসমালোচনা কতটুকু করেছেন। তো কাজে আমি বলবো যে আওয়ামী লীগ তো একটা, যদি আপনি মার্শিয়ান জার্গন ব্যবহার করেন, ইটস আ পেটি বোর্জুয়া পার্টি। আপনি যদি লিবারেল ব্যবহার করেন, এটা লিবারেল পলিটিক্যাল পার্টি। তো তাকে তো এগুলো, কিন্তু আপনি বঙ্গবন্ধু কন্যার কষ্টটা দেখেন। তিনি যখন বলেন যে আমি 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 কি বলে যে আমি নীলকণ্ঠী, নীল আমাকে হজম করতে হয়, সবাইকে কেনা যায়। তিনি তো তার পার্টির মধ্যে বলেছেন, বঙ্গবন্ধুর মধ্যেই বলেছেন যে আমি সবাইকে কেনা যায়, কিন্তু বঙ্গবন্ধু কন্যাকে কেনা যায় না। সো এই বিষয়গুলো আমি বলছি এই কারণে, আপনি যদি তাত্ত্বিকভাবে আলোচনা করেন, এখানে যে শ্রেণী, যে ওয়েস্টার্ন সেন্সে যে শ্রেণী ডেভেলপ করা, ওয়েস্টার্ন সেন্সে যেই রুল অফ ল ডেভেলপ করা, ওয়েস্টার্ন সেন্সে যেই ইনস্টিটিউশনালাইজেশন হওয়া, এগুলো কিছুই হয়নি। সো কাজেই আজকে প্রধান ভাইকে আমি একটা নতুন মানে আমি একটা নতুন বিষয় আমি দিয়ে যেতে চাই। আমি একজন ছোট মানে সমাজ বিজ্ঞানের একজন ছোট ছাত্র হিসেবে বলছি যে দুর্ভাগ্যক্রমে আমার মনে হয়েছে যে এই তৃতীয় বিশ্বের এই দেশগুলোতে হয়তো এই যে সাউথ ইস্ট এশিয়ার আপনি যদি রাজনীতি কল্পনা করেন, এখানে তো কোনো গণতন্ত্রের ডেভেলপমেন্ট হয়নি। এখানে আগে ডেভেলপমেন্ট হয়েছে, তারপরে গণতন্ত্র আসছে। বাংলাদেশেও কিন্তু এই বাংলাদেশের মতো অসংখ্য দেশে আপনি গণতন্ত্র কি আসলে গণতন্ত্রের জন্য আমরা তৈরি কিনা, এবং সেই কারণে আমি জানি না প্রধান ভাই এখানে আছেন, তিনি হয়তো দীর্ঘদিন, আমার একটা প্রচন্ড ভালোবাসা প্রধান ভাইয়ের প্রতি আছে। আমরা যারা মানে ছাত্র রাজনীতি দেখেছি, প্রধান ভাইয়ের ত্যাগ, আমি প্রিন্স ভাই আমি সেইভাবেই সম্মান করি। কিন্তু ওনারা যখন রাজনীতি করেন, ওনারা নিশ্চয়ই যেই যেই অভিজ্ঞতার সম্মুখীন হন, যেই প্যারোকিয়াল ক্যারেক্টারিস্টিক্স দেখেন, নেচার দেখেন, একেবারে মানে পদলেহন রাজনীতিবিদ দেখেন, ওনারা নিশ্চয়ই মাঝে মাঝে নিজেদেরকে প্রশ্ন করেন যে আমরা কি এই যে আমাদের যে গোল, এখানে আমরা যেতে পারবো কিনা। দ্যাট ইজ দি রিয়ালিটি। আমি বলছি আসবো শেষ মুহূর্তে। প্রধান ভাই আপনি থাকবেন, জিয়া ভাইয়ের কথা কিছু প্রশ্ন উনি বলেছে। প্রধান ভাই একটু থাকবেন, প্রধান ভাই একটু থাকেন। আমি ফাহিম রেজা নূর কাছে, ফাহিম রেজা নূর ভাই আপনি তো শুনলেন জিয়া ভাইয়ের বক্তব্যে, তো এই জায়গায় কি বলবেন? সময় ফুরিয়ে আসছে, প্লিজ লতা আপার কাছে যাবো, প্রধান ভাইকে দিয়ে শেষ করবো। জি বলুন। জিয়া ভাইয়ের সাথে দ্বিমত করার আর আপনাকে একটু সম্পূরক প্রশ্ন করে দিই। সেই সময় যে পত্রিকা ছিল, এটা আপনি নিজেই জানেন, আপনার বাবা সেই পত্রিকাতে ছিলেন, ইত্তেফাকের ভূমিকাটাও একটু বলবেন। 75-এর 15 আগস্টের সংবাদের ভূমিকাটা ছিল খুবই ভালো, যে বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদে মানে হত্যার ব্যাপারে প্রথম পাতায় লেখা হয়েছিল, কিন্তু ইত্তেফাকের ভূমিকা আমরা সেদিন যদি দেখি, এবং আরেকটি পত্রিকা যে সেদিন ভূমিকা কিন্তু খুব ন্যাক্কারজনক ছিল, এবং তারা এডিটোরিয়াল পর্যন্ত বঙ্গবন্ধুর সরকার, বঙ্গবন্ধুর বিরুদ্ধে পর্যন্ত লিখেছে। ওই জায়গাটা একটু টাচ করবেন। ফাহিম রেজা নূর প্লিজ। প্রথম কথা হচ্ছে, জিয়া ভাইয়ের কথার সাথে দ্বিমত প্রকাশ করার কোনো কারণ নাই। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ইত্তেফাকের দুইটা রূপ, একটা হচ্ছিল 71 সাল পর্ব, 71 সালের আগের এবং 72 সালের পরের। সুতরাং ওই দুইটা চরিত্র নিয়ে ইত্তেফাকের বিশ্লেষণ করলে আপনি বা আমি বা যে কোনো বিশ্লেষক বা গবেষক তারা ভুল করবেন। দুইটা দুইভাবে দেখতে হবে। সুতরাং বাঙালি জাতীয়তাবাদী জনমত 6 দফার
এইটা এবং বাঙালিদের স্বাধিকারের দাবিতে বঙ্গবন্ধুর কথা এবং বাঙালিদের মনের কথা এবং বাংলাদেশ শ্মশান কেন এই পোস্টারের কথাগুলি মানুষের মনে গেঁথে দেওয়ার চরম এবং পরম ভূমিকা পালন করেছিল ইত্তেফাক। আর স্বাধীনতার পরে ইত্তেফাকের ভূমিকা আপনি ঠিকই বলেছেন, বঙ্গবন্ধুকে সাপোর্ট করেনি। গতবারও বলেছিলাম বাসন্তী ছবি তুলে বাসন্তকে দিয়ে দুর্ভিক্ষের সৃষ্টি আন্তর্জাতিক জাতীয়ভাবে এই দায়িত্বটা পালন করেছিল ইত্তেফাকের মতন পত্রিকাগুলি। এখন অন্যান্য পত্রিকাগুলি সেই দায়িত্ব করছে, এর মধ্যে অন্যান্য আমি নাম প্রকাশ করতে চাচ্ছি না, এটা ইশারাই কাফি আশা করি। আর দ্বিতীয়ত হচ্ছে যে বর্তমানে ইত্তেফাকের ভূমিকা কি সেটা আপনারা যারা পড়েন দেখেন তারা আপনারা সবাই জানেন, সুতরাং আমি ওই ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না। তারপরে আরেকটা কথা হচ্ছে, প্রধান ভাই যে কথাটা বললেন, প্রধান ভাই একটু মিস করে গেছেন যে গণতন্ত্র গণতন্ত্র করে আমরা লাফাইতেছি। জিয়া ভাই যেটা দিয়ে শুরু করছিলেন যে এই সাউথ ইস্ট এশিয়ায় এরকম গণতন্ত্রের মুখে না, আগে উন্নয়ন তারপরে গণতন্ত্র। এখানেও আমরা সেই চিন্তা চেতনা নিয়ে কথা বলি যে গণতন্ত্রকে থামিয়ে দিতে চাই, কিন্তু দেশ তো উন্নয়ন করতে হবে, কিন্তু দেশ উন্নয়ন করতে গেলে ধীরে 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 সুস্থে যেতে হবে। কিন্তু আমরা মন মানসিকতা তো এক না, যেহেতু বাংলাদেশের জাতীয়তাবাদ আর বাঙালি জাতীয়তাবাদ এই জিনিসটা আপনার মাথায় রেখে তারপরে এগোতে হবে। দেশে তো দুইটা ধারা চলে আসছে, যে সেই দুই ধারার কারণে আমি মনে করি যারা মুক্তিযুদ্ধের চেতনাকে বিশ্বাস করে না, যারা বাংলাদেশ সৃষ্টি মুক্তিযুদ্ধকে স্বীকার করে না, যারা বঙ্গবন্ধুকে স্বীকার করে না, তাদেরকে ওই সৌরভ ভাই বা জিয়া ভাই যে কথাটা বলেছেন তাদেরকে ব্যান করে দেওয়া হোক এবং তাদেরকে দেশান্তরী করা হোক, কামাল আতাতুর্কের মতন জাহাজে করে নিয়ে তাদের ওই জাহাজ ডুবি করেছিল এবং নিশ্চিহ্ন করেছিল। তা আমার মতে ক্রস ফায়ারের দরকার নেই, ইনঅ্যাক্টিভ করে রাখা হোক এবং দেশ তারাই চালাবে, তারাই কথা বলবে যারা কিনা দেশের উন্নয়ন হয়, মুক্তিযুদ্ধের চেতনা ফিরে আসে। এই জন্য আমি প্রধান ভাইদের আগেই ওই কথাটা বলেছি, তাদেরকে আমি সেলুট জানিয়েছি। শেখ হাসিনা সেই উদারতা প্রদর্শন করেছেন তাদের উপরে, যাদের সবাইকে না। আবার প্রিন্স ভাইদের সেই জিনিসটাই আমি বলেছি যে তাদের দুর্বলতা ওইখানেই, তারা সমালোচনা করেছেন কিন্তু তারা কোনো সময় হাত বাড়িয়ে দেননি। হাত যখন বাড়িয়ে দিয়েছেন, কিছু একটা করেছেন জাতি এবং দেশের জন্য, সেই ক্রেডিটটা নিয়েছেন। কিন্তু সেই জায়গায় আবার দেখা যাচ্ছে যে মতিয়া চৌধুরীর মতন যারা কমিউনিস্ট এই ছাত্র ইউনিয়নের নেত্রী ছিলেন বা দলের জন্য কাজ করেছেন, তারাও কিন্তু নীতি নির্ধারণের ভূমিকায় গিয়ে সরকার চালাচ্ছেন। তা আমি বলবো যে আপনি বিরোধিতা করেন, কোনো অসুবিধা নেই, আওয়ামী লীগে করেন, হ্যাঁ আওয়ামী লীগে তো অনেক অসংলগ্ন আছেই, তো না থাকলে কেন আজকে ওবায়দুল কাদের এই কথা বলবেন এবং কেনই বা শেখ হাসিনা এই কথা বলবেন আমাকে ছাড়া সবাইকে কেনা যায়। যার ফলে এই জিনিসগুলি মাথায় রেখে আপনি সুস্থ সহজ সরল ভাবে রাজনীতি করেন, দেশকে এগিয়ে নিয়ে যান। যে আপনার পথ এবং মতের কথা শুনবে তার সাথে আপনি জোটবদ্ধ হন। আপনার এবিসি দেখার দরকার নেই, আপনার মূল টার্গেটটা থাকবে মুক্তিযুদ্ধের চেতনা, বাংলাদেশ এগিয়ে নেওয়ার কল্পনা। যে সাথী হবে তার সাথে আপনি যান, সেটাই আমার কথা। ধন্যবাদ। ধন্যবাদ, আপনি সঙ্গে থাকুন। লতা আপা, এই যে আমাদের ফাহিম রাজা নূর বললেন, আরেকটি কথা আপনাকে আমি একটু জানাই যে আমাদের একটু গণতন্ত্র, একটু ধর্মতন্ত্র, একটু সামরিকতন্ত্র, এই গোজা মিলে দেশটা যে 21টি বছর গেল, এই ব্যাপারটা আপনি একটু পরিষ্কার করবেন ছোট ছোট করে। আর প্রধান ভাই বলল যে গণতন্ত্রই নেই, আজকে প্রধান ভাই বলল যে গণতন্ত্রই নেই এবং বিচার বহিত হত্যাকাণ্ড চালু হয়েছে। সেটি আমরা যেটা মানে শিখা মানে এটা করি না, মানে সমর্থন করি না বিচার বহিত হত্যাকাণ্ড। সকল হত্যাকাণ্ডের বিচার হোক, এই যে মেজর সিনার হত্যাকাণ্ডের বিচার হোক, আমরা সেটা চাই। কিন্তু এই যে গণতন্ত্র নাই, এই যে আজকে যে প্রধান ভাই বললো, এই বিষয়টা কি একটু ছোট ছোট করে বলবেন? জি লতা। এটিকে আমি এইভাবে দেখতে চাই। প্রথমে হচ্ছে ধর্মের ব্যাপারটা আমি বলবো যে বাংলাদেশে মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশ বলে এই দেশে মানুষের বিশেষ করে মুসলমান সম্প্রদায় তারা ধর্মভীরু, এটা তো একেবারে প্রকৃতির মানে আদি থেকেই যে বাংলা সে যে ধর্মের মানুষের দেশই হোক না কেন, হিন্দু ধর্ম, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, সবার দেশ ছিল। আমি বলছি সবারই দেশ ছিল, এখনো সবার দেশ বলেই আমরা মনে করি। সংবিধান থেকে বিষয়টি বদলেছে। এখন সংবিধান থেকে বিষয়টি কারা বদলেছে? সেই যে যারা বদলেছে
আমি মনে করি লতা আপা, আরেকটি সম্পূরক প্রশ্ন আপনাকে জুড়িয়ে দিচ্ছি, আপনি জানেন এই বিষয়টা। সেটি হলো যে বঙ্গবন্ধু যখন জোট নিরপেক্ষ ওয়াইসি সম্মেলনে নাকি জোট নিরপেক্ষ সম্মেলনে যখন গিয়েছিলেন, তখন সৌদির বাদশা বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু প্রশ্ন করেছিল যে আপনি আমার দেশকে এখনো স্বীকৃতি দিলেন না। তখন সৌদি বাদশা বলল যে আপনি আপনার দেশকে ইসলামী রাষ্ট্র করুন। তো বঙ্গবন্ধু তখন পাল্টা উত্তর দিয়েছিলেন যে আপনি আপনার দেশটাকে কি ইসলামী রাষ্ট্র করেছেন? আপনার দেশের সাথে কি রিপাবলিক অফ সৌদি আরব রেখেছেন? আপনি তো সেটা করেননি। আপনি সেই সময় সৌদি নামে যে ব্যক্তির সেই নামে দেশটি আছে, আমি যদি ভুল না করে থাকি, ওনার নামেই জি বলুন। শহীদ ভাই, আমি একটু আপনাকে কারেকশন করে দিই। বলুন। বঙ্গবন্ধু বাংলাদেশকে রিকগনাইজ করার জন্য বাদশাহ ফয়সালকে বলেননি, তিনি বলেছিলেন বাঙালি আমার এখন দ্বিতীয় বৃহত্তম হচ্ছে মুসলমান, হ্যাঁ সেটাই বলছি, আমি আসতেছি। যার ফলে হজে যাওয়ার জন্য সেই পারমিশনটা তো আপনি দেন, স্বীকৃতি চায়নি সে, যার ফলে সেটাই বঙ্গবন্ধু তখন বঙ্গবন্ধু বলেছিলেন এই দেশটাকে স্বাধীন করার জন্য মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একত্রিত হয়েছেন, আর আমার দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান, সুতরাং এখানে আমি রিপাবলিক অফ ইসলামিক বাংলাদেশ লেখার কোনো দরকার নেই। আরেকটি প্রশ্ন আমি আপনাকে দিয়ে দিচ্ছি, প্রধান ভাই থাকবেন, লতা আপা, সেটা হলো যে যখনই বাংলাদেশে সামরিক শাসন আসে, যখনই দেশের কোনো আপনার ষড়যন্ত্র কু আসে, ধর্মটাকে কিন্তু সামনে নিয়ে আসে, আপনি দেখবেন। একদম একটু বলুন। আমি যে এটা শুরু করেছিলাম যে আমাদের মানে এটা একটা ধর্মীয় সংস্কৃতি, সে হিন্দু হোক, সে বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলিম হোক, আমরা ধর্মভীরু। হিন্দু সম্প্রদায় ধর্মভীরু, খ্রিস্টান, বৌদ্ধ যে যেখানে আছে আমরা ধর্মভীরু, ধর্মকে পালন করি এবং আমরা ভীরু মানুষ, মানে নরম থাকতে চাই, নত থাকতে চাই। সেই দেশের মানুষকে যখনই একটার পর একটা বড় রকম ষড়যন্ত্র করে করে যখনই তাদেরকে একটা পরিবর্তনের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয়, সেটি ধর্মের নামে করা হয়। এবং এই যে সুচতুর ভাবে ধর্মের নামে ক্যান্টনমেন্টে জন্ম নেওয়া দুটি পার্টি কিন্তু সেইভাবে আস্তে আস্তে তারা জনমত সৃষ্টি করে ফেলেছে। অধিকাংশ মানুষের ওরকম ভাবে তাদের মনের ভেতরে যে চেতনা সেগুলি তৈরি হয়ে গেছে ধর্মভিত্তিক ভাবে। তখন স্ট্র্যাটেজিক্যালি অন্য দল যদি ক্ষমতায় আসতে চায়, তার মাথায় কাপড় দিয়ে গিয়ে বক্তৃতা করতে হয়। বহু বহু গ্রামে গঞ্জে শহরে মিটিং করতে গিয়েছি আওয়ামী লীগের সাথে। সেই সমস্ত জায়গায় গ্রামের সাধারণ লোকেদের কথাবার্তা, তারা বলেছে যে না, আমরা যদি আওয়ামী লীগরে ভোট দেই তাইলে দেশটারে লেখা দিব, এর বাপে লেখা দিছে 5 পাতা, আর 2 পাতা বাকি আছে, হে লেখা দেবে, তারে ভোট দেওয়া যাবে না। এই ধরনের মনোভাব গ্রামে গঞ্জে। এবং আজকে তিনি মারা গেছেন, শ্রদ্ধেয় জিল্লুর রহমান সিদ্দিকী, তিনি সঙ্গে ছিলেন। তিনি এই সমস্ত মিটিং এ গ্রামে গঞ্জে আমরা নৌকায় করে ট্রলারে করে করে গ্রামে গঞ্জের মানুষের সঙ্গে কথা বলতে গেছি মুক্তিযুদ্ধের কথা, কিন্তু তারা বলছে যে না, ভোট দিব না। আবার বলছে যে না, হেরা তো হিন্দু। হ্যাঁ, বঙ্গবন্ধুকে তারা হিন্দু মনে করে, শেখ হাসিনাকে তারা হিন্দু মনে করে। তখন শেখ হাসিনাকে বাধ্য হতে হয়েছে ঘোমটা দিতে মাথায়, উপায় নাই। এখন সেকুলার কোন দল, কোন অসাম্প্রদায়িক চিন্তা চেতনায় আমরা যতই উদ্বুদ্ধ হই না কেন, আমরা আর তাকে গালি দিতে, আমাদের ভাল লাগছে না, কিন্তু আমরা গালি দিতে পারছি না তাকে। স্ট্র্যাটেজিক্যালি সে বাধ্য হয়ে যাচ্ছে। তারপরেও আওয়ামী লীগের তো অনেক ভ্রান্তি আছে, অনেক ভুল আছে। দেখেন কি সর্বনাশ, আজকে আওয়ামী লীগের মেম্বার কারা? আমরা যখন ছোট ছিলাম তখন জানতাম আওয়ামী লীগের মেম্বাররা, ওই যে বললাম জাসদ বাসদ তৈরি হলো, তাদেরকে যেরকম জানতাম যে ইউনিভার্সিটির শিক্ষিত ছেলেগুলা বলছে কথা, ওনাদের বক্তব্য কত কত জ্ঞানোদীপ্ত, কমিউনিস্ট পার্টি করে এরকম ছেলেরা যখন কথা বলতো, তাদেরকে মনে হতো যে ওরে বাবা, এই কমিউনিজমের মানেই হলো তোমাকে প্রচুর পড়তে হবে, প্রচুর পড়তে হবে, প্রচুর জানতে হবে, এর মর্মমূলে ঢুকতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে, সাদা কালো ছোট বড় দেখতে কেমন, রেস অর রিলিজিয়ন ক্যানট বি এ ইস্যু। হ্যাঁ, সো এইরকম ভাবে আমরা যে নানা গড়ে উঠেছিলাম, সেই জিনিসগুলো কিন্তু পরবর্তীতে রাজনৈতিক ক্ষেত্রটাকে এতই নোংরা, এতই গান্ধা করা হলো যে সেইখানে আপনি আমি
যেই কেন, এমনকি একেবারে ফেরেশতাকেও যদি নামায় নিয়ে আসেন সেও ফেল করবে, সেও বলবে যে বাপরে বাপ, এটা নানা রকম ছল চাতুরির জায়গা তৈরি হয়ে গেল। ইট ওয়াজ ডিফিকাল্ট। ডক্টর জিয়া বললেন, জিয়াউর রহমানের উদ্ধৃতি দিয়ে আমরা সবাই জানি সেটা, যে ছল চাতুরির জায়গাটা তৈরি হয়ে গেল, নানা রকম ফেরেববাজ, নানা রকম ভয়ঙ্কর ফেরেববাজ আর ফেরেববাজিতে ভরে গেল এই জায়গাটা আর সৎ থাকলো না। বঙ্গবন্ধুরা যে তৈরি হয়েছিলেন, হোসেন শহীদ সোহরাওয়ার্দী অমুক তমুক, এদের পেছনে সাথে থেকে এনাদের ডিসাইপল হিসেবে বেড়ে উঠেছিলেন, সেই সততা, রাজনৈতিক সেই জিনিসটা আর নেই। পুরো জিনিসটাকে কলুষিত করা হয়েছে। ওই কলুষিত যারা করেছে ধরে ধরে তাদেরও বিচার করা উচিত। এবং আজকে ওই কলুষতাই আপনার পেয়ে গেছে, হ্যাঁ, বৈধতা পেয়ে গেছে, ওইটাই নিয়ম হয়ে গেছে। রাজনীতির অঙ্গনে কলুষতাই নিয়ম হয়ে গেল। এখন আওয়ামী লীগের বিরাট বড় বড় ভুল, ভয়ঙ্কর ভয়ঙ্কর সব ভুল আছে, কিন্তু সেই ভুলগুলোকে ঠিক করতে হবে ডেফিনেটলি। সেই গঠনমূলক সমালোচনা দরকার। বঙ্গবন্ধু কন্যা, আমি যতদূর তাকে কাছে থেকে চিনি, আপনারাও নিশ্চয়ই চেনেন, ভেতরে কিন্তু অসম্ভব ভালো একটা সহৃদয় একটি মানুষ এবং অসম্ভব বুদ্ধি বিবেচনা তার আছে। তাকে যদি আপনারা বলতে পারেন, বোঝাতে পারেন কেউ, কিন্তু তার পাশে থাকার কেউ নাই। একেবারেই ঠিক চারিদিক থেকে ঘিরে ধরেছে। আর এখন আওয়ামী লীগে জয়েন করেছে জামাত, আওয়ামী লীগে জয়েন করেছে আরো নানান দল, বিএনপি, সব এখন আওয়ামী লীগের। এখন এরা আওয়ামী লীগের হয়ে এরা নিজের উদ্যোগে, তাদের হাইকমান্ড থেকে কোনো নির্দেশ আসুক বা নাই আসুক, তারা নিজের উদ্যোগে, স্ব-উদ্যোগে তারা আজে বাজে কাজ করছে। যেখানে যতটুকু তাদের ক্ষমতা আছে সেখানে তার চেয়ে বেশি তারা খারাপ কাজ করে ফেলছে। সো এই সব কিছু মিলিয়ে অবশ্যই ভুল হচ্ছে। অবশ্যই আমরা যারা দূরে আছি এবং সারা দেশবাসী যারা সচেতন ভাবে চিন্তা করছেন, আমাদের শ্রদ্ধেয় জন আপনারা যারা এখানে আছেন, আপনারাও কিন্তু চিন্তিত শেখ হাসিনার জীবন নিয়ে, তার আরেকটা ভয়াবহ আগস্ট তৈরি না হয়ে যায় সেই জন্যে। কারণ বারে বারে তো তার পায়ে তারা চলেছে, আমরা তো দেখেছি। 2004-এ কি দেখিনি? মানে নিতান্ত হয়তো বঙ্গবন্ধু কন্যার হায়াত ছিল তাই উনি বেঁচেছিলেন, কই আইভি রহমান তো বাঁচেন। তো আমরা তো দেখেছি সমস্ত কিছু। তো আমি সেজন্য বলবো যে ধর্মটাকে ব্যবহার করে তারপরে এইভাবে পুরো দেশের। লতা আপা, আপনাকে আরেকটি কথা বলে শেষ করব। সেটি হলো যে গতকালকে একজন আওয়ামী লীগেরই ছাত্রলীগের নেত্রী, উনি একটি পত্রিকাতে কর্মরত আছেন, উনি একটি কথা বলেছেন, খুঁজে বের করা দরকার সেই বেঈমানদের যারা কর্মী বান্ধব শেখ হাসিনাকে একা করে দিচ্ছে। একদম এই কথাটা আমিও বলতে চাই, যে যারা বঙ্গবন্ধু কন্যাকে আজকে একা করে দিচ্ছে, তার হাতটাকে দুর্বল করে দিচ্ছে, তার কানে বিষ ঢালছে এবং তাকে সুস্থভাবে চিন্তা করার সুযোগ দিচ্ছে না তার নিজের মানুষেরা, নিকট মানুষেরা। কই একদিন যারা আমরা রাজপথে ছিলাম, একদিন যারা তার খুব ঘনিষ্ঠ ছিলাম, আমরা কিন্তু তার কাছে নাই, আমরা তার কাছে যেতে পারি না। এই সমস্ত মানুষের জন্য আমরা তার কাছে যেতে পারি না। আপনার কবিতা দিয়ে শেষ করব। আপনার যে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের বিরুদ্ধে যে প্রতিশোধ কবিতাটি বলছেন, আমি নাজমুল হক প্রধান ভাইকে আপনাকে দিয়ে শেষ করবো, এরপরে লতা আপার কবিতা। নাজমুল হক প্রধান ভাই, লতা আপা বললো যে ওনারা তো যেতে পারছেন না শেখ হাসিনার কাছাকাছি, আপনারা কি যেতে পারছেন? একটা বিষয় বলি, আমি সেই আলোচনা, উনি যেহেতু ওই দলের সঙ্গে যুক্ত ছিলেন, কাজ করেছেন, তাই না? জি। সেই কি বলা যায় যে 96-এর সেই দিনগুলিতে উনি ভালো বলতে পারেন। আমি যদি একটা কথাই বলবো, ডক্টর জিয়া আমার শ্রদ্ধাভাজন স্নেহভাজন অধ্যাপক, উনি বলেছেন ডেভেলপমেন্ট ফার্স্ট, রাইট? সিঙ্গাপুর, মালয়েশিয়া, তাই না, ডেভেলপমেন্ট ছিল, আমি নাই বাংলাদেশ ডেমোক্রেসি নেই, বলছি যে ডেমোক্রেসি যে অ্যাকাউন্টেবিলিটি যে মূল করছে, সেই অ্যাকাউন্টেবিলিটি অ্যাবসেন্ট হয়ে বাংলাদেশে, যার কারণে একটা ওসি 130-40-এর মতো প্রস্তাব দিতে পারছে। এই অ্যাকাউন্টেবিলিটি না থাকলে ডেমোক্রেসি অর্থবহ হয় না, ট্রান্সপারেন্সি হয় না। আমি বাংলাদেশ হিসেবে বলবো, জিয়া সাহেব যেটা তুলনা করতে চান অধ্যাপক সাহেব, তাই না, আমি তো একটু ভাববার জন্য বলবো, হিটলার, মুসলিনি ওয়াজ ফ্যাসিস্ট, আদর্শিকভাবে তারা ফ্যাসিস্ট ছিল, কিন্তু তাদেরকে তাদের মানুষ মারা, হত্যা করা, যুদ্ধ করা, ফ্যাসিস্ট শাসন করতে যা যা লাগে তার তত্ত্ব দিয়ে তারা করেছে, কিন্তু দুর্নীতির বিষয়ে একটাও কালিমা তাদের উপর আজ পর্যন্ত লেপন করা যায় নাই।
আজকে বাংলাদেশের বর্তমান সরকার ব্যবস্থায় আপনি বলুন তো, ওই অর্থমন্ত্রী ছিল এর আগে বৃদ্ধ ভদ্রলোক মাল মুহিত সাহেব, উনি বলছেন পার্লামেন্টে ছিলাম যে সাগর চুরি হচ্ছে। তাহলে উন্নয়নের পাশাপাশি উন্নয়নের নামে এই যে সাগর চুরি, এটা গভর্নমেন্টের মন্ত্রী বলে গেছে, এবং একটা উপজেলার একটা ইউনিয়নের একটা একটা সেও নাকি 1000 কোটি টাকা পাচার করে দিচ্ছে। এই যে লুটপাট, এই যে অব্যবস্থা, এই যে জবাবদিহিতার অভাব, তাই না? আপনি এটাকে কি ডেভেলপমেন্ট ফার্স্ট জায়গায় ফেলবেন? ওই মালয়েশিয়ার জায়গায় ফেলবেন? সিঙ্গাপুরের লিকন জায়গায় ফেলবেন? মহাতিরের জায়গায় ফেলবেন? নিশ্চয়ই না। মহাতির আবার 90 ঊর্ধ্ব বয়সে আবার ভোট করে আবার পাওয়ার একটা কামব্যাক করলো, একটা কোয়ালিফাই করলো। তাহলে সব সব জায়গায় সব বিষয়ে মিলিয়ে কথা বললে আমরা মিলাতে পারবো না। আমাদের দেশটা যেহেতু এই গাঙ্গেয় বদ্বীপ এলাকায়, তাই না, দীর্ঘ সংগ্রাম, দীর্ঘ বিদ্রোহ, অনেক বিদ্রোহ হয়েছে এখানে। নানকার হাজং থেকে শুরু করে, ফকির থেকে শুরু করে, সন্ন্যাস থেকে শুরু করে অসংখ্য বিদ্রোহ জন্ম এলাকা হচ্ছে এইটা। এবং আমি যদি অনুষ্ঠানের যুগান্ত কথা বলি, তারপর যদি আমরা দেশ স্বাধীনের পরে, দেশ স্বাধীনের আগে বঙ্গবন্ধুর নেতৃত্বে অসংখ্য আন্দোলন, এবং সেখানটায় বাংলাদেশের স্বাধীনতার অন্য প্রচেষ্টা ছিল, কিন্তু বঙ্গবন্ধু এককভাবে সেই আন্দোলনটাকে লিড করে গোটা বিশ্বের কাছে প্রতিষ্ঠিত করেছেন তার দাবিটাকে ৭০ সালে ভোটের মধ্যে দিয়ে, ইয়েস আই এম দি লিডার অফ দি বাংলাদেশ। এবং বঙ্গবন্ধুর সেই গোটা জাতিটাকে ধারণ করার মধ্য দিয়ে আমরা একটা দেশ পেয়েছিলাম, মুক্তিযুদ্ধ দেশ পেয়েছিলাম। আজকে সেই দেশটার মধ্যে আজকে যদি সত্যিকার অর্থে বঙ্গবন্ধু কন্যা যদি ফেল করে, তাই না, তাহলে এরপরে আর এই দেশটাকে ওই ধারে শাসন করার আর কোনো প্রজন্ম থাকবে বলে মনে করি না। আমার হতাশার জায়গাটা সেই জায়গায়। সেই কারণে বলছি আজকে আওয়ামী লীগের এখনো উচিত, এই যে যারা বললেন হতাশা ব্যক্ত করতে, আমি হতাশা ব্যক্ত করি না, আমি বলছি যে উচিত এখনো সময় আছে, সেই সময়টাকে ঠিক মতো ধারণ করে আমাদের উচিত যেমন সাম্প্রদায়িক শক্তির সঙ্গে সম্পর্ক ছিন্ন করা, ঠিক তেমনই ক্যান্টনমেন্টের মধ্যে যে শক্তির জন্ম হয়েছিল যারা দলগুলো, সেই শক্তিকে রাজনীতি থেকে নির্মূল করা। আমরা পারবো এটা তখনই যদি আমরা কথা এবং কাজে আমরা স্বচ্ছ হতে পারি। আমি যদি এরকম মনে করি যে রাজাকার চুরি করলে চোর, মুক্তিযুদ্ধ চুরি করলে চোর না, তাই না, তাহলে আমার কাজে ভুল হয়ে যাবে। আমি আশা করবো বর্তমান সরকার প্রধান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দুটো মৌলিক কাজ করেছেন, বঙ্গবন্ধু হত্যার বিচার এবং যুদ্ধবন্দী বিচার। আমার ধারণা দেশের উন্নয়নের জন্য যে ভিত্তিটা তৈরি করা, যেটাকে যেমন ভারতের উন্নয়নের জন্য ডেমোক্রেসির জন্য জওহরলাল নেহরুকে যেমন বলা হয় যে সেইটার ফাউন্ডার, ঠিক তেমনি আমি মনে করি বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আজকে এই যে দুই ভাগ বলতেছি, এই সমস্ত নিয়োগ করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বেই এক ভাগে এই দেশটা বাঙালি জাতীয় ভিত্তিতে আদর্শ গোটা মানুষের কাছে, বাঙালির কাছে একটা দেশ হয়ে উঠুক। ধন্যবাদ। দেশটা এবার সবাই বলতে পারে চলো একবার বাংলাদেশটা ঘুরে আসি। ধন্যবাদ। প্রধান ভাই থাকবেন। আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আমি চলে যাব লতা আপার কাছে, কবিতাটি শুনে আমরা শেষ করব। প্রিয় দর্শক, আমরা 1 মাস যাবত এই রক্তের আখরে লেখা শোকাবহ অগাস্টের আমরা অনুষ্ঠানটি আজকে আমরা শেষ করছি। আগামী বছর আমরা সেই অগাস্ট মাসে আবার আসব, কিন্তু আমাদের সমসাময়িক ঘটনা নিয়ে আমরা সেপ্টেম্বরের নতুন অনুষ্ঠানে আমরা জন্ম দিব। আপনাদেরকে সেই অনুষ্ঠান দেখার আমরা আমন্ত্রণ জানাচ্ছি। আর আপনারা আজকের এই অনুষ্ঠানটি ফেসবুকে সরাসরি লাইভে দেখতে পাচ্ছেন, এবং সেখান থেকে ইউটিউব আপনারা দেখতে পাবেন, এবং ইউটিউবে সেটি রেকর্ড করে থাকবে। সেটি আপনারা যখনই ইচ্ছে আপনারা সেটা ইউটিউবে সার্চ করে আপনারা দেখতে পারবেন। প্রিয় দর্শক, আপনারা জানেন যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল 15 আগস্টে। ওনার পরিবারের প্রতি, ওনার প্রতি, এবং সেই জেলখানায় যেই সকল জাতীয় 4 সূর্য সন্তানকে হত্যা করা ছিল তাদের প্রতি, এবং প্রতিরোধ যোদ্ধা যারা বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদ করেছিলেন তাদের প্রতি আমরা বিনম্র শ্রদ্ধা জানিয়ে আজকের মতন আমি এখানেই শেষ করছি। আমাদের এখন লুৎফুন্নাহার লতা বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের উপরে ওনার নিজের স্বরচিত কবিতা প্রতিশোধ, এই কবিতাটি পাঠ করে শেষ করবেন। আপনাদের সকলকে শুভরাত্রি জানাচ্ছি, ভালো থাকবেন এবং ভালোভাবে সেইফে থাকবেন, এই কামনা করেই আমি আমার অংশটিকে শেষ করছি। খোদা হাফেজ, জয় বাংলা। এবং লুৎফুন্নাহার লতাকে আমি বিশেষভাবে অনুরোধ করবো আপনার কবিতাটি পড়ার জন্য। আমি আবারও আমার এই অনুষ্ঠান শেষ করবার আগে বঙ্গবন্ধুর আত্মার প্রতি আমার বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি, এবং তার পরিবারের সকল নিরপরাধ মানুষের জীবন সেদিন যারা এভাবে নিঃশেষ করে দিয়েছে তাদের আত্মার আমি শান্তি কামনা করছি, আর বিচার চাইছি যাদের বিচার হয়েছে, আর যাদের বিচার হয়নি তাদের প্রতি আমার ঘৃণা জানাই। আর
আমি বলবো আমার স্বপ্নের বাংলাদেশকে আমি দেখতে চাই অসাম্প্রদায়িক, সুখী, সুন্দর বাংলাদেশ, যেখানে কোনো মানুষের প্রতি বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ড, কোনো রকম অন্যায় হত্যাকাণ্ড যেন না ঘটে। আমি সেই প্রার্থনা করব। এই কবিতাটি আমি লিখেছিলাম 1988 সালের দিকে। সেই সব সময়ে আমি বাংলাদেশ টেলিভিশনে কাজ করছি, এবং বাংলাদেশ টেলিভিশনে আমরা কখনো বঙ্গবন্ধুর নাম নিতে পারতাম না, জয় বাংলা বলতে পারতাম না, মুক্তিযোদ্ধাদের কথা বলতে পারতাম না। আমাদের কণ্ঠ রোধ করে দেওয়া হয়েছিল। তখনও আমাদের ইনডেমনিটি বিল এটি চালু ছিল। আমরা খুব গোপনে সোহাগ কমিউনিটি সেন্টারে অথবা বিভিন্ন বাড়িতে বাড়িতে ছোট্ট করে চোখের জলে বঙ্গবন্ধুর আত্মার প্রতি শান্তি কামনা করতাম। আমরা বঙ্গবন্ধুর স্মরণ সভা করতাম 15ই আগস্ট উপলক্ষে। সেই সময়ে আমার নিজের একটি চেতনার কথা, আমার ভাবনার কথা, সেটি আমি লিখেছিলাম সেই সময়। আমি আজকে আপনাদের সেটি শোনাচ্ছি। আমাকে ক্ষমা করবেন, আমি নিজের লেখা বলে কখনো খুব একটা বেশি পাঠ করি না, কিন্তু শহীদ আসলে অনেক পুরনো কবিতা খুঁজে বের করে আমাকে অনুরোধ করেছে, তো আজকাল সেজন্য পড়ছি, সবাইকে শোনাচ্ছি যে ভাবনাটা সেই সময়ে আমি ভেবেছিলাম। প্রতিশোধ। যদি 100 বছরও লাগে লাগুক, আমি তার হত্যার প্রতিশোধ নেব। যদি কেটে যায় অনন্ত যৌবন আমার, বার্ধক্য জরায় নিভে আসে শরীরের তেজ, তবু হৃদয় জ্বালাবে আগুন সেই জ্বলন্ত অগ্নুৎপাতে ঝলসাবো তার খুনিদের। যদি 100 বছরও লাগে লাগুক, আমি তার হত্যার প্রতিশোধ নেব। যদি মরে যাই, পুনর্জন্ম নেব। তারপরে যদি মরি, জন্মাবো আবারও। শতবার জন্মাতে হয় যদি এই বাংলায়, জন্মাবো তাও। আমি তার হত্যার প্রতিশোধ নেব। যদি 100 বছরও লাগে লাগুক, আমি তার হত্যার প্রতিশোধ নেব। আমাকে রুখতে পারবে না কেউ, কোনো দেশ, কোনো নেতা, কোনো আন্তর্জাতিক কূটনীতি, কোনো ইনডেমনিটি বিল। আমার ভেতরে যে চকচকে শানিত অস্ত্র, চোখ বুজে খুঁজে নেবে তার খুনিদের, তার সঙ্গী সাথীদের, তার সুফল ভোগীদের। যদি 100 বছরও লাগুক, আমি তার হত্যার প্রতিশোধ নেব। কাবা ঘরের কালো পাথরের কসম, আমি তার হত্যার প্রতিশোধ নেব। যদি 100 বছরও লাগুক, আমি তার হত্যার প্রতিশোধ নেব। আমার পরে আসবে আমার সন্তান, তারপরে তার সন্তান, এইভাবে জন্মাবো শত শতবার। আমি তার হত্যার প্রতিশোধ নেব। যদি 100 বছরও লাগুক, আমি তার হত্যার প্রতিশোধ নেব। ধন্যবাদ লতা আপা, সবাইকে আবারও ধন্যবাদ। সবাই ভালো থাকবেন এবং শুভরাত্রি। ধন্যবাদ।